কি অবস্থা সবার? আজকে তোমাদেরকে যে অধ্যায়টা পড়ানো হবে বলো তো, কোনটা পড়াবো আজকে তোমাদের? আজকে তোমাদের পড়ানো হবে হচ্ছে মৌলের পর্যাবৃত্তিক ধর্ম যেটা আছে, বা মৌলের পর্যাবৃত্ত ধর্ম যেটা আছে, এটার কয় নাম্বার, কতটুকু পার্ট? এটা হচ্ছে 2 নাম্বার পার্টটুকু আজকে তোমাদের পড়ানো হবে, ঠিক আছে? দ্রুত জয়েন করো সবাই, যতজন হয় দেখি আজকে। সাউন্ড ঠিক আছে কিনা দেখো। সাউন্ড চেক দাও সবাই। আচ্ছা, চলো দেরি করব না, শুরু করে দিব। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো, ঠিক আছে? তো 20 জন হয়ে গেছে, চলো আর দেরি করব না। আজকে হচ্ছে আমরা কি পড়বো বলতো? মৌলের পর্যাবৃত্ত ধর্ম যেটা আছে, এই 2 নাম্বার মানে এই অধ্যায়টা আমরা কোন পার্টটুকু পড়বো, যে পার্টটুকু বাকি রাখছিলাম ওই পার্টটুকু পড়বো, ঠিক আছে? তো শুরুতে আজকে কিছু কথা বলে রাখি যে অ্যাডমিশনে চান্স পাওয়ার পর হচ্ছে 4টা বছর ধরে ডিগ্রি নিতে হবে, 4 বছরের অমানসিক কষ্ট। এরপরে ধরো যে ইন্টার্নি করতে হয় আমাদের। তো ইন্টার্নি করতে যে আজকে যে ঘটনাটা ঘটছে, গত 3-4 দিন আগে আমাদের হচ্ছে এক সিনিয়র, আমাদের ইমিডিয়েট সিনিয়র 3জন থাইল্যান্ডে গেছিল ইন্টার্নশিপ করতে। তো থাইল্যান্ডে ওনারা 3 ফ্রেন্ড ছিল, থাইল্যান্ডে কেউ অস্ট্রেলিয়া গেছে, কেউ জার্মানি গেছে, কেউ হচ্ছে জাপান গেছে, বিভিন্ন জায়গায়। তো একজন সিনিয়র, 3জন হচ্ছে 3 ফ্রেন্ড, তো তারা তো 3 ফ্রেন্ড হচ্ছে একসাথে বাইকে ঘুরতে গেছে। তো বাইকে ঘুরতে যাওয়ার সময় তারা অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করার সময় হচ্ছে একজন ভাই খুবই মারাত্মকভাবে আহত হয়েছে। তো ওনার ট্রিটমেন্ট হচ্ছে থাইল্যান্ডে। আরেকজন ভাই আছে যে মোটামুটি আহত হয়েছে, আরেকজন আছে যে সবচেয়ে কম মাত্রায় আহত হয়েছে, ঠিক আছে? সবচেয়ে কম মাত্রায় আহত হওয়ার পরে তো সে সুস্থভাবে বাসায় ফিরছে, বাংলাদেশে ফিরছে। আজকে ছিল তার হচ্ছে প্রেজেন্টেশন, প্লাস হচ্ছে বলতে পারো ইন্টার্নশিপে কি কি শিখছে এই জিনিসের উপর একটা এক্সাম, ভাইবা প্লাস প্রেজেন্টেশন। রাত 1টা পর্যন্ত কাজ করছে, ইভেন ভাইয়ের সাথে দেখাও হয়েছে ক্যাম্পাসে, ল্যাবে মাঝে মধ্যে কথা হয়েছে। হুট করে আজকে ঘুম থেকে ওঠার পর দেখি যে ভাই নাকি মারা গেছে শেষ রাতের দিকে। মানে জিনিসটা খুবই প্যাথেটিক ছিল, বুঝছো? আজকে মানে কতটা খারাপ লাগছে এই জিনিসটা বলে বোঝাতে পারবো না। যে হুট করে আমি দেখলাম একজন মানুষকে, আমি অনলাইনে দেখলাম সবকিছু চলতেছে, তার সাথে রাস্তায় দেখা হলে কথাও বলতেছি। হুট করে যখন তুমি শুনবা যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে সে নাকি মারা গেছে। কেন মারা গেছে? কারণ ওইখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার ইন্টারনাল হ্যামোরেজ হয়েছিল, অর্থাৎ ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, কিন্তু সে ওইটা বুঝতে পারে নাই। সে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে বাহ্যিকভাবে, বাট ভিতরে ভিতরে সে মারাত্মকভাবে ড্যামেজড হয়ে গেছে তার বডি। যার জন্য সে কি হয়েছে, আজকে হুট করে মারা গেছে। তো জিনিসটা আমার কাছে সারাদিন খুবই মানে একটা ট্রমাটাইজড মানে সিচুয়েশন ছিল একটা। তো যাই হোক, সবার কাছে বলবো যে যে ভাই মারা গেছে ওনার নাম হচ্ছে সাইদ, সবাই দোয়া করো তার জন্য। মাত্রই থাইল্যান্ড থেকে ফিরছিলেন। আশা করি সবাই দোয়া করবা তার জন্য। তো এই জন্যই বলি যে সব কিছু পরে পড়ালেখা করো, ঠিক আছে, বাট আগে নিজেকে ওপরের জন্য প্রস্তুত রেখো, ঠিক আছে? কারণ মানুষের লাইফ আনসার্টেন, কখন কি হয়ে যায় বলা যায় না। কারোর সাথে শত্রুতা থাকলে দ্রুত মিটিয়ে নাও, কখনো কারোর সাথে শত্রুতা রাখো না, কখনো কারোর সাথে খারাপ বিহেভ করো না। যতটুকু সম্ভব মানুষের সাথে ভালো বিহেভ করো। কারো বিহেভ যদি তোমার পছন্দ না হয়, তুমি আলগোছে এড়ায় চলো, এই কাজটা করার ট্রাই করবা সবসময়। আমি এখন যেটা করি যে কারোর সাথে ঝামেলা লাগার চাইতে আমি তাকে মানে একটু অ্যাভয়েড করে চলাটাই পছন্দ করি। তো আশা করি সবাই মানে এই কাজগুলো করবা। আর প্রতিদিন একটা কাজ কখনো বাদ রাখো না, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। সবকিছু লাইফে যে কোনো কিছু ঘটতে পারে, অথবা তোমার ধরো যে
অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, এটাও যেন ভালো কিছু করতে পারো। এই সব কিছুর জন্যই তোমরা কি করবা, সবার আগে সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হও, তারপরে তোমরা বাকি কাজগুলো করো। এইটাই তোমাদের প্রতি আমার একটা দিক নির্দেশনা রইল। তো চলো দেরি না করি, আজকে হচ্ছে ক্লাস শুরু করে দিই। দেখো তোমাদের যে টপিকটা আছে, টপিকটার মধ্যে প্রথম যেটা আছে সংকরণ। এই সংকরণ আর আরেকটা কি, অরবিটালের অধিক্রমণ। ঠিক আছে ভাইয়েরা, সংক্রমণ আর অরবিটালের অধিক্রমণ। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমে বেসিক কিছু আলোচনা করে যাই। এখান থেকে প্রশ্ন আসছে কয়বার? 7 বার আসছে। সংকরণ জিনিসটা কি? সংকরণ জিনিসটা কি, ধরো তোমার কাছে কি আছে, একটা মৌল আছে, মৌলের নাম হচ্ছে মিথেন। এখন মিথেন গঠিত হয় কিভাবে? মিথেন গঠিত হয় তোমার হচ্ছে CH 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 CH, তাই না? অর্থাৎ 4টা হাইড্রোজেন একটা কার্বন দ্বারা বন্ধন গঠিত হয়। এখন ভাইয়ারা মাথায় রাখতে হবে তোমার, এই যে কার্বনের যদি তোমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। যখন এই যে এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস, যখন তাকে তুমি উত্তেজিত অবস্থায় নিবা, উত্তেজিত অবস্থায় নিলে কার্বনের মধ্যে তখন কি ঘটবে? এই যে দেখো 1s2 2s1, পি এর মধ্যে কয়টা অরবিটাল আছে? পি এর মধ্যে 3টা আছে, 2px1, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা কি জেড অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর যেটা ছিল সেটা ফাঁকা অবস্থায় ছিল, কিন্তু যখনই উত্তেজিত করছে তখন এস থেকে এই যে জোড়া ইলেকট্রনটা এস থেকে মুক্ত হয়েছে এবং কোথায় চলে গেছে? এই 2p জেড এর কাছে চলে গেছে। ফলে কি হয়েছে? 4টা অযুগ্ম ইলেকট্রন তৈরি হয়েছে। কয়টা? 4টা অযুগ্ম ইলেকট্রন তৈরি হয়েছে। এখন এই যে অযুগ্ম ইলেকট্রন যে তৈরি হয়েছে, অযুগ্ম ইলেকট্রনগুলো কার সাথে যুক্ত হবে জানো? এরা হচ্ছে এই যে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। কি হবে? সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। এখন ভাইয়ারা তোমাদের একটা বলে রাখি, ধরো এই যে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন কি দ্বারা গঠিত বলো তো? হাইড্রোজেনের মধ্যে কয়টা আছে? 1s1 আছে। হাইড্রোজেনের s অরবিটাল আছে শুধু, বাট কার্বনের কি আছে? sও আছে, pও আছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই যে কার্বনের যে 4টা ইলেকট্রন আছে, 4টার মধ্যে একটা s অরবিটালের কাছে, একটা p অরবিটালের, 3টা হচ্ছে p অরবিটালের কাছে। এখন 3টা p অরবিটাল যে আছে এদের প্রত্যেকের শক্তি কেমন? সমান, বাট এস অরবিটাল যে আছে, এই এস অরবিটালের শক্তি পি অরবিটালের চেয়ে কম। এখন এই 4টা হাইড্রোজেনের সাথে যে যুক্ত হবে, 4টা হাইড্রোজেনের সাথে যদি কার্বনের এই 4টা অযুগ্ম ইলেকট্রন যুক্ত হয়, 4টা অযুগ্ম ইলেকট্রন যুক্ত হয়ে যে বন্ধন গঠন করবে, এই প্রত্যেকটা বন্ধন কি সমান শক্তিশালী হবে? কখনোই হবে না ভাইয়ারা। কারণ কি? এখানে দেখো এস অরবিটালের শক্তি কম, কার চাইতে? পি অরবিটালের চাইতে। পি এর 3টার শক্তি সমান, তার মানে পি এক্স, পি ওয়াই, পি জেড, এরা হাইড্রোজেনের সাথে যতটুকু এদের বন্ধন যতটুকু শক্তিশালী হবে, এই যে কার্বনের যে 2s আছে বা এস অরবিটাল আর হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা গঠন করবে, এই এস অরবিটালের যে একটা ইলেকট্রন আছে, সে হাইড্রোজেনের সাথে যে বন্ধন গঠন করবে, ওই বন্ধনটা কখনোই ওই 3টা পি অরবিটাল যে বন্ধন গঠন করবে ওদের সাথে ওদের সমান শক্তি সম্পন্ন হবে না। তখন কি ঘটবে? তখন তোমাদেরকে বলি, তখন তোমার একটা জিনিস ঘটবে, যে জিনিসটা হচ্ছে তোমার সংকরণ ঘটবে। অর্থাৎ ধরো তোমার কাছে কি আছে? 3 কাপ চা আছে। সংকরণ জিনিসটা কি? সংকরণ মানে হচ্ছে মিক্সড হওয়া। এখন তোমার কাছে 3 কাপ চা আছে, 1 কাপ দুধ আছে, এটা কানায় কানায় পরিপূর্ণ। তো তুমি কি করবা? দুধ চা তৈরি করবা। এখন একজনে হচ্ছে মানে তোমার দরকার কি? দুধ চা। এখন তোমার কাছে 3 কাপ চা আছে, 1 কাপ দুধ আছে। তুমি যদি এটাকে একটা পাত্রের মধ্যে ঢালো, ঢালার পরে দেখবা যে একটা মিক্সড হয়ে গেছে, এরা পরস্পর মিক্সড হয়ে। এখন তুমি যদি 4 কাপে নতুন করে যদি আবার ওই মিশ্রণটাকে ঢালো, তখন দেখবা কি 4 কাপে যে দুধ চা আছে প্রত্যেকের বর্ণ কেমন হবে? সমান হবে। ঠিক আছে? তার মানে তোমার এই যে এইখানে কার্বন আর হাইড্রোজেন যে বন্ধন গঠন করবে, এই বন্ধনটা গঠন করার আগে এদের মধ্যে একটা সংকরণ ঘটবে। ঠিক আছে? তার মানে এই যে আগে কার মধ্যে সংকরণ ঘটবে? এই যে কার্বন পরমাণু যে আছে, এই কার্বন পরমাণুর একটা এস অরবিটাল ও 3টা পি অরবিটালের মধ্যে একটা মিশ্রণ ঘটবে। এই যে মিশ্রণের ফলে 4টা সমশক্তি সম্পন্ন, এখানে এস অরবিটাল 3টা পি অরবিটালের চাইতে কি আসছিল? কম শক্তিশালী আসলো। বাট যখন তাদের মধ্যে মিশ্রণ ঘটবে তখন সেটা কি হয়ে যাবে? সংকর অরবিটাল হয়ে যাবে। এই যে সংকর অরবিটাল গুলা যা আছে, এই 4টা সংকর অরবিটাল তৈরি হবে। এই 4টা সংকর অরবিটালের প্রত্যেকের শক্তি কেমন হবে? সমান হবে। তখন যখন তারা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে, তখন প্রত্যেকটা কার্বনের প্রত্যেকটা কার্বন, মানে একটা কার্বন যে 4টা ইলেকট্রন দ্বারা 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, তখন এই যে এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন, এরা প্রত্যেকটা বন্ধনই কেমন হবে বলো তো ভাইরা? এরা প্রত্যেকটা বন্ধনই শক্তিশালী বন্ধন হবে বা সমশক্তি সম্পন্ন হবে। ফলে যৌগটা কি হবে? যৌগটা আর একটু স্টেবল হবে। যার জন্যই তোমার মূলত কি ঘটে? এই সংকরণ ঘটে। ঠিক আছে? যার জন্যই মূলত কি ঘটে? এই সংকরণটা ঘটে থাকে। এরপরে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা কি বলতো? সেটা হচ্ছে অরবিটালের অধিক্রমণ। এই যে অরবিটালের অধিক্রমণ যা আছে, অরবিটাল একটা অরবিটাল আরেকটা অরবিটালের সাথে যে সংযুক্ত হয়, এই সংযুক্ত হইতে পারে তোমার অধিক্রমণ কিভাবে ঘটতে পারে? একটা সামনাসামনি অধিক্রমণ আর একটা পাশাপাশি অধিক্রমণ।
অতিক্রমণ। সামনাসামনি অতিক্রমণ যেটা ঘটবে সেটা হচ্ছে সিগমা বন্ধন, আর পাশাপাশি অতিক্রমণ যেটা ঘটবে সেটা কি, সেটা হচ্ছে পাই বন্ধন। যেমন তোমার কার্বন আর হাইড্রোজেনের মধ্যে দেখো এখানে কি ঘটছে, কার্বনের মধ্যে কি আছে, কার্বনের মধ্যে সংকর অরবিটাল যে আছে, আর হাইড্রোজেনের মধ্যে কি আছে, হাইড্রোজেনের মধ্যে কোনো সংকর অরবিটাল না, জাস্ট এস অরবিটাল আছে। এদের মধ্যে যেটা বন্ধন করছে এটা সরাসরি সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ করছে, অর্থাৎ একটা আরেকটার সাথে যখন বন্ধন গঠন করবে তখন তারা মুখোমুখিভাবে যুক্ত হবে। ফলে কি হয়েছে, তাদের মধ্যে সবগুলোর মধ্যে কি বন্ধন আছে, সিগমা বন্ধন। এই সবগুলোর মধ্যে কি বন্ধন আছে, সিগমা বন্ধন। বাট পাই বন্ধন কখন হয়, পাই বন্ধন হয় হচ্ছে পি অরবিটালের মধ্যে। পাই বন্ধন, এই যে পাই বন্ধন যেটা আছে এটা কার মধ্যে হয় না, পাই বন্ধন কার মধ্যে হয় না, এস অরবিটালে হয় না। এটুকু মাথায় রেখো, পাই বন্ধন কার মধ্যে হয় না, পাই বন্ধন এস অরবিটালে হয় না। পাই বন্ধন কোথায় হয়, এস অরবিটাল বাদে বাকি যেগুলো আছে এগুলাতে পাই বন্ধন হতে পারে, বাট পাই বন্ধন কার মধ্যে হয় না, এই যে এস অরবিটাল যে আছে এস অরবিটালের মধ্যে হয় না। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। এরপরে অষ্টক তত্ত্ব, মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন কোনটা, যেমন তুমি বলতে পারো যে এই যে অ্যামোনিয়া যে আছে, যেমন তোমাকে একটা দেখাই যে এই যে অ্যামোনিয়া নামে একটা যৌগ আছে, এই অ্যামোনিয়া যে আছে NH3, এইখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, 5টার মধ্যে 3টা ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, 3টা ইলেকট্রন দ্বারা 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে। বাট নাইট্রোজেনের কাছে তারপরেও দেখা যায় এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে। এই যে এক জোড়া ইলেকট্রন যে রয়ে গেছে, এই এক জোড়া ইলেকট্রন কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, অর্থাৎ যে সব ইলেকট্রন কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে বলবো মুক্ত জোড় ইলেকট্রন। আর দেখো এই যে এইখানে নাইট্রোজেনের সাথে যে তোমার কি আছে, এই যে হাইড্রোজেন আছে, এই যে 3টা হাইড্রোজেন যে যুক্ত আছে, এই 3টা হাইড্রোজেনের মধ্যে তোমার এই নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা মূলত ইলেকট্রন শেয়ার করছে। এইখানে যে ইলেকট্রন জোড়া শেয়ার করার মাধ্যমে এই নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়াকে বা যুগলকে বা এক জোড়া ইলেকট্রনকে আমরা কি বলবো, বন্ধন জোড় ইলেকট্রন। অর্থাৎ যেসব ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো, বন্ধন জোড় ইলেকট্রন। আর যেসব ইলেকট্রন তোমার বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা কি বলবো, তাদের বলবো মুক্ত জোড় ইলেকট্রন। তো এই যে এই টপিকগুলো যে আছে এখান থেকে তোমার প্রশ্ন আসছে কয়বার, 5বার আসছে। কতবার আসছে, 5বার আসছে। এরপরে বিভিন্ন যৌগের কি আছে, অক্সাইড আছে, বিভিন্ন যৌগের অক্সাইড, যেমন কপার অক্সাইড, ফেরাস অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ কোনটা উপধর্মী, কোনটা হচ্ছে তোমার অম্লধর্মী, কোনটা ক্ষারধর্মী, এই টাইপের বিভিন্ন আলাপ আলোচনা আছে। এখন এইগুলা থেকে প্রশ্ন আসছে কয়বার, এইগুলা থেকেও প্রশ্ন আসছে 5বার। ঠিক আছে, তো আমরা আর এই স্লাইডে দেরি করবো না, এখন আমরা সলভ শুরু করে দিব। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, দুইটি এস বা দুটি পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়। দুটি এস বা দুটি পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়, কেউ বলতে পারবে এটা? দেখো এই প্রশ্নটা তোমার এত কিছু না ভেবে অনেক সময় আনসার করতে পারো। দেখো আমি আগেই বললাম তোমাদের একটু আগে যে এস অরবিটালে কি হয় না, এস অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করে না। বন্ধনই হচ্ছে দুই প্রকার, এস অরবিটাল পাই বন্ধন কি করে না, গঠন করে না। পাই বন্ধন গঠন করে না, কি করে না, পাই বন্ধন গঠন করে না। এখন অরবিটালের যে অধিক্রমণ ঘটে, অধিক্রমণ দুই ভাবে করতে পারে, একটা মুখোমুখি, আরেকটা কেমন তোমার, একটা মুখোমুখি বা সামনাসামনি, আরেকটা কেমন ভাবে ঘটবে বলো তো ভাইরা, আরেকটা ঘটবে হচ্ছে তোমার পাশাপাশি। এখন এস অরবিটালে কি ঘটে না, পাই বন্ধন গঠন করে না। কেন করে না, কারণ পাশাপাশি অধিক্রমণ ঘটে না, কারণ পাশাপাশি অধিক্রমণ এস অরবিটালে সম্ভব না, পাশাপাশি অধিক্রমণ এস অরবিটালে সম্ভব না, পাশাপাশি অধিক্রমণ এস অরবিটালে কি নয়, সম্ভব নয়, এস অরবিটালে সম্ভব নয়। তার মানে দেখো পাশাপাশি অধিক্রমণ যেহেতু এস অরবিটালে সম্ভব নয়, তার মানে কি ঘটবে না, এস অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করবে না। তার মানে দুইটা এস অরবিটালের মধ্যে কি বন্ধন ঘটে, অলওয়েজ সিগমা বন্ধন ঘটে। ঠিক তেমনি ভাবে পি অরবিটালের মধ্যে মূলত মুখোমুখি অধিক্রমণ দ্বারা কি ঘটবে, এই যে সিগমা বন্ধন যেটা আছে, আনসার হবে কি, আনসার হবে এ, অর্থাৎ সিগমা বন্ধন। এটার আরেকটা শর্টকাট সিগমা, সিগমা দেখো সি আছে না, এটা দিয়ে মাথায় রাখবা সামনাসামনি, সামনাসামনি বা মুখোমুখি, সামনাসামনি অধিক্রমণ। যদি বলি পাই, এই যে দেখো উপরে লিখলাম কি পাই, প আছে না, পা আছে, এটা দিয়ে কি মাথায় রাখবা, পাশাপাশি, পাশাপাশি অধিক্রমণ দ্বারা কি ঘটে, পাই বন্ধন ঘটে। এইভাবে জিনিসগুলো তোমরা মাথায় রাখতে পারো। তার মানে প্রথমটার আনসার কোনটা, প্রথমটার আনসার হচ্ছে তোমার সিগমা বন্ধন। ঠিক আছে, প্রথমটার আনসার কোনটা, প্রথমটার আনসার হচ্ছে তোমাদের সিগমা বন্ধন। চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই।
কোন অণুতে sp অধিক্রমণ ঘটে? দেখো sp অধিক্রমণ ঘটে কোন পরমাণুতে? হাইড্রোজেন, HCl, সালফার ডাইঅক্সাইড নাকি BCl3? কোনটার মধ্যে তোমার কি ঘটছে? sp অধিক্রমণ ঘটছে। এই প্রশ্নটার আনসার দেখি কেউ বলতে পারো কিনা। নর্মালি যদি তোমরা দেখো এই যে H2 যা আছে, এই H2 এর মধ্যে যে H যা আছে, এখানে হাইড্রোজেনের কত আছে? হাইড্রোজেনের মূলত ইলেকট্রনটা যে থাকে s অরবিটালে থাকে, তার মানে কি s অধিক্রমণ ঘটছে। ঠিক আছে, তার মানে H2 তে কোনটা ঘটছে বলো তো? H2 তে ঘটছে ss অধিক্রমণ। যদি বলি যে HCl যা আছে, সালফার ডাইঅক্সাইড যা আছে বা BCl3 যা আছে, এই যে সালফার ডাইঅক্সাইড যা আছে বা BCl3 যা আছে, এখানে BCl3 তে কি ঘটছে? BCl3 এটা মাথায় রাখো। এই যে বোরন যা আছে, এই বোরনের মধ্যে সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে যায়? সর্বশেষ ইলেকট্রন বোরনের হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম কি তারপরে বোরন, মানে 5 নাম্বার যেটা আছে, এই 5 নাম্বার মৌলের মধ্যে তুমি যদি দেখো এর সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায়? পি অরবিটালে যায়। সর্বশেষ ইলেকট্রনটা যায় পি অরবিটালে। আর ক্লোরিন যেটা আছে, এই ক্লোরিনের মধ্যে তোমার কি আছে বলো তো? এই ক্লোরিনের মধ্যে BCl2 দেখছেন, BCl3। ঠিক আছে, এখন এইখানে সর্বশেষ ইলেকট্রনটা যায় পি অরবিটালে, ক্লোরিনের মধ্যেও সর্বশেষ ইলেকট্রনটা কোথায় থাকে? পি অরবিটালে যায়। এদের মধ্যে তোমার একটা সংকরণ ঘটবে। এই BCl3 এর মধ্যে যে সংকরণটা ঘটে সেটা হচ্ছে তোমার sp2 সংকরণ। মূলত কি ঘটে? sp2 সংকরণ ঘটে। অর্থাৎ sp2 এর সাথে তোমার কার অধিক্রমণ ঘটছে? sp2 অরবিটালের সাথে পি অরবিটালের অধিক্রমণ ঘটে। sp2 পি অরবিটালের অধিক্রমণ ঘটছে। তার মানে তোমার এইখানেও তোমার s আর পি অধিক্রমণ ঘটে নাই। সালফার ডাইঅক্সাইডের কথা যদি বলি আমি, এই সালফার ডাইঅক্সাইডের মধ্যে কি ঘটছে বলো তো? এই সালফার ডাইঅক্সাইডের মধ্যে যা আছে, এই সালফার ডাইঅক্সাইডের মধ্যেও তোমার sp অধিক্রমণ ঘটে নাই। তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবা যে সালফার ডাইঅক্সাইডের মধ্যেও তোমার হচ্ছে ওই sp2p বা তোমার কি বলি pp অধিক্রমণ করছে, অর্থাৎ পি অরবিটালের সাথে পি অরবিটালের অধিক্রমণ করছে। তাহলে বাকি রইল কোনটা? HCl। এখানে হাইড্রোজেনের মধ্যে কি আছে বলো তো? HCl। হাইড্রোজেনের মধ্যে s আছে, আর ক্লোরিন যেটা আছে, এই ক্লোরিনের মধ্যে কি আছে? পি আছে। এইখানে s আর p এর অধিক্রমণ ঘটছে। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে HCl। ঠিক আছে ভাইয়ারা? এই তো অন্নি আহমেদ, হ্যাঁ ওই আনসার করছে HCl। আচ্ছা, সিগমা ও পাই বন্ধন মূলত কোন ধরনের বন্ধন? সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, অধাতব বন্ধন নাকি হাইড্রোজেন বন্ধন? সিগমা ও পাই বন্ধন মূলত কোন ধরনের বন্ধন? কেউ বলতে পারবা সিগমা ও পাই মূলত কোন ধরনের বন্ধন? মূলত তোমরা যদি একটু লক্ষ্য করো, সিগমা আর পাই বন্ধন কার মধ্যে দেখা যায়? যেসব যৌগ সমযোজী বন্ধনে আবদ্ধ তাদের মধ্যে তোমার সিগমা ও পাই বন্ধন দেখা যায়। অর্থাৎ সমযোজী বন্ধনের মধ্যে তোমার কয় ধরনের বন্ধন দেখতে পাবা? সমযোজীর মধ্যে তুমি সিগমা আর পাই দেখতে পাবা। সিগমা ও পাই, তার মানে সিগমা ও পাই মূলত কোন ধরনের বন্ধন? সিগমা ও পাই মূলত হচ্ছে তোমাদের সমযোজী বন্ধন। ঠিক আছে, তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে এ। অর্থাৎ সিগমা ও পাই বন্ধন মূলত কি ধরনের বন্ধন? সিগমা ও পাই বন্ধন মূলত হচ্ছে তোমাদের সমযোজী বন্ধন। এই তো জুলফিকার হায়দার তৌফিক ওই আনসার করতেছে। আজকে কেমন জানি সবাই চুপ হয়ে গেছে, মানে কারো মুখে কোনো কথা নাই। মানে তোমরা কি এই অধ্যায়টা পছন্দ হচ্ছে না নাকি? রিল্যাক্স, সবাই আনসার করো। দেখো sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে গঠিত যৌগ কোনটা? sp2 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মানে কি? এই হাইব্রিডাইজেশন মানে হচ্ছে তোমার সংকরণ বা সংকরায়ন। sp2 সংকরায়নের মাধ্যমে গঠিত হয় মানে কোন ধরনের যৌগ? সরল রৈখিক, ত্রিকোণাকার, চতুস্থলকীয় নাকি ত্রিকোণাকার দ্বিপিরামিড? কোনটা কেউ বলতে পারবা? তোমাদের বলে রাখি, sp যদি হয়, sp দ্বারা কি ঘটবে? সরল রৈখিক। sp দ্বারা কি ঘটবে? সরল রৈখিক। sp সংকরণ দ্বারা গঠিত হলে সেটা কেমন হবে? সরল রৈখিক হবে। ঠিক আছে, sp সংকরণ দ্বারা ঘটলে কি হবে? সরল রৈখিক। তারপরে sp2 দ্বারা যদি ঘটে সেটা কেমন হবে? কেউ বলতে পারবা? sp2 দ্বারা যদি ঘটে, sp2 দ্বারা যদি ঘটে তাহলে দেখবা সেটা হবে তোমার হচ্ছে অনেকটা তোমার হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। sp2 দ্বারা ঘটলে কেমন হবে? sp2 দ্বারা ঘটলে সমতলীয় ত্রিভুজাকার বা ত্রিভুজাকার, ত্রিকোণাকার, সমতলীয় ত্রিভুজাকার। ঠিক আছে, ত্রিভুজ কেমন? ত্রিকোণাকার, তার মানে হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। যদি বলি sp3 সংকরণ ঘটছে তাহলে কেমন ঘটবে? sp3 যদি সংকরণ ঘটে কার মধ্যে, তাহলে হচ্ছে তোমার চতুস্থলকীয় গঠন। কেমন গঠন হবে? চতুস্থলকীয়। চতুস্থলকীয়, চতুস্থলকীয়। যদি বলি sp3d সংকরণ ঘটছে তাহলে কেমন হবে? সমতলীয় বর্গাকার। sp3d সংকরণ, সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার। যদি আসে sp3d2, এর মধ্যে কেমন গঠন হয়েছে? কেউ বলতে পারবা? ত্রিকোণাকার দ্বিপিরামিড, sp3d2। ঠিক আছে, sp3d। আচ্ছা,
ও সরি, sp3d2 যেটা আছে, sp3d2 এর মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে অষ্টতলকীয় গঠন। অষ্টতলকীয় গঠন, ঠিক আছে, এই জিনিসটুকুই মাথায় রাখো, sp3d2। আর sp3d যেটা আছে, এই sp3d এর মধ্যে তোমার সমতলীয় বর্গাকারও ঘটতে পারে, আবার আরেকটা যেটা ঘটে সেটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড ঘটে। এখন বিভিন্ন যোগের বেলা বিভিন্ন, বাট নর্মালি যদি আসে sp3d দ্বারা সমতলীয় বর্গাকার ঘটে, এবং সেই সাথে কি ঘটে, সমতলীয় বর্গাকার আরেকটা অপশনে লিখে রাখো, সেটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। এই যে সমতলীয় বর্গাকার এবং সেই সাথে কি এই ত্রিকোণাকার দ্বিপিরামিড, এটা কি sp3d দ্বারা ঘটে। আর যদি বলি sp3d3 সংকরণ, এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এটা হচ্ছে কি পঞ্চভুজীয় দ্বিপিরামিড। যদি বলি sp3d3, এটা দ্বারা কি ঘটবে, এটা দ্বারা ঘটবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। ঠিক আছে, এখন এই যে sp3d আছে, এটার সাথে অপশনে লিখে রাখো আরেকটা জিনিস, সরি sp3d2, আরেকটা হচ্ছে d2sp3। যদিও sp3d2 আর d2sp3 এই দুইটা আসলে মানে তোমাদের কাছে দেখে মনে হচ্ছে একই রকম, কিন্তু যখন তুমি এই দুইটার আলাদা করে বিন্যাস করতে যাবা তখন দেখবা এই সংকর অরবিটালগুলা দুইটার কখনোই এক হবে না। d2sp3 একরকম আর sp3d2 একরকম, বাট তাদের দ্বারা যে যৌগটা গঠিত হয় সেই যৌগটা অলওয়েজ কেমন হবে, অলওয়েজ অষ্টতলকীয় হবে। বাট d2sp3 আর sp3d2 এই দুইটা কিন্তু এক না, ঠিক আছে। তার মানে এই যে d2sp3 sp3d2 যেটা আছে, কিন্তু এদের গঠন কেমন হবে, একই রকম হবে, অর্থাৎ অষ্টতলকীয় হবে। এখন দেখো তোমাদের অপশনটা মিলাও, sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে গঠিত যৌগ কোনটা, sp2 হাইব্রিডাইজেশন যে ঘটছে এটার মাধ্যমে। দেখো আমরা কি দেখছি, sp দ্বারা সরলরৈখিক, sp2 দ্বারা কি করছে, সমতলীয় ত্রিভুজাকার, sp3 দ্বারা চতুস্থলকীয়। যেহেতু বলছে sp2 সরলরৈখিক ত্রিকোণাকার চতুস্থলকীয় ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড কোনটা, তোমার হচ্ছে sp3d, মানে sp3d অরবিটালের মধ্যে যে সংকলন করছে ওইটা দ্বারা তোমার কি করছে, মানে যৌগের আকৃতি হয়েছে ত্রিকোণাকার দ্বিপিরামিড চতুস্থলকীয়, এটা হচ্ছে sp3 সংকলন, ঠিক আছে। ত্রিকোণাকার অর্থাৎ সমতলীয় ত্রিভুজাকার বা ত্রিকোণাকার, এইটা হচ্ছে তোমার sp2। তার মানে আনসার কোনটা, আনসার হচ্ছে তোমার বি নাম্বারটা। দেখো অনেকেই কিন্তু এই যে অলরেডি আনসার করে ফেলছে, তার মানে এটা কোনটা, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন কোনটার মধ্যে করছে, তোমার ত্রিকোণাকার। sp3 হাইব্রিডাইজেশন আকৃতি কেমন, ত্রিকোণাকার। আচ্ছা, কোনটি পাই বন্ধনের বৈশিষ্ট্য নয়, সরি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়, কোনটি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয় কোনটা, প্রশ্ন আসছে, কি আসছে দেখো তো ভাইয়ারা, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয় কোনটি, দেখি কেউ বলতে পারো কিনা, কোনটি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়, বলতে পারবা কেউ কোনটা সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়। প্রথমেই আছে যেটা, সিগমা বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুগুলো মুক্ত ঘূর্ণন সম্ভব। সিগমা বন্ধনের নিজস্ব অস্তিত্ব বর্তমান থাকে কোন অণুর জ্যামিতিক গঠন অণুর মধ্যে উপস্থিত সিগমা বন্ধনের সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয়। জ্যামিতিক গঠন মানে কোনো একটা যৌগের যে জ্যামিতিক গঠনটা থাকে সেটা সরল রৈখিক নাকি হচ্ছে তোমার কেমন বলতো, তোমার ত্রিকোণাকার দ্বিপিরামিড না অষ্টতলকীয় নাকি বর্গাকার, এই যে এই জিনিসগুলা এটা তোমার কি দ্বারা নির্ধারিত, এটা সিগমা বন্ধন দ্বারা নির্ধারিত হয়। আর সিগমা বন্ধনে অংশগ্রহণকারী সিগমা ইলেকট্রনগুলো কোনো বিশেষ নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট থাকে না, অর্থাৎ কোনটা সিগমা এর বৈশিষ্ট্য নয়, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়। কেউ বলতে পারবা এটার আনসার কোনটা সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়, দেখি কেউ বলতে পারো কিনা এটা, যে নিচের কোনটি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়। 5 নাম্বার প্রশ্ন, কোনটি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, অনেকেই এটাই করতে পারতেছে না, 5-এর ডি, অন্নি আহমেদ বলছে 5-এর ডি। তোমাদেরকে বলি, দেখো সিগমা বন্ধনে যে ইলেকট্রন, সিগমা বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু যা আছে তাদের মধ্যে মুক্ত ঘূর্ণন সম্ভব। কেন সম্ভব, দেখো তোমার কার্বন একক বন্ধন যখন ঘটে তখন কি ঘটে, তাদের মধ্যে একটা সিগমা বন্ধন থাকে। যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন তাদের মধ্যে একটা সিগমা বন্ধন থাকে, একটা পাই বন্ধন থাকে। আর সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধনগুলা অপেক্ষাকৃত দুর্বল হয়ে থাকে, তাই না। এখন তোমার এই যে কার্বনটা যে আছে না, এই কার্বনকে তুমি যদি ধরো এইখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এরকম আছে, কিন্তু এইটাকে যদি তুমি মুক্তভাবে ঘুরাইতে যাও, তোমার সিগমা বন্ধন যখন একক বন্ধন থাকবে তখন তুমি সেটাকে মুক্তভাবে ঘুরাইতে পারবা, কিন্তু যখন দ্বিবন্ধন থাকবে তখন সিগমা বন্ধন শক্তিশালী হলেও পাই বন্ধন কেমন দুর্বল, তখন যদি তুমি তাকে ঘুরাইতে যাও তখন তারা এইভাবে ঘুরবে না, তখন কি হবে, পাই বন্ধনটা ভেঙে যাবে। তার মানে তাদের মধ্যে মুক্ত ঘূর্ণন
কার মধ্যে সম্ভব না? মূলত পাই বন্ধনের মধ্যে মুক্ত ঘূর্ণন সম্ভব না, বাট সিগমা বন্ধনের মধ্যে সম্ভব। কারণ সিগমা বন্ধন একক বন্ধন, নর্মালি একক বন্ধন যখন থাকে তখন সিগমা বন্ধনই থাকে, আর দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধন থাকলে একটা সিগমা দুইটা পাই থাকে। মূলত এই পাই বন্ধনগুলোর কারণে মুক্ত ঘূর্ণন সম্ভব না, তার মানে সিগমা বন্ধন থাকলে মুক্ত ঘূর্ণন সম্ভব, আর সিগমার পাই বন্ধন কিন্তু বিপরীত, ঠিক আছে? তার মানে সিগমা বন্ধন থাকলে কি তোমার সম্ভব বলতো? মুক্ত ঘূর্ণন সম্ভব। তার মানে এই অপশনটা ঠিক আছে। সিগমা বন্ধনের নিজস্ব অস্তিত্ব বর্তমান থাকে। হ্যাঁ, সিগমা বন্ধনের একটা নিজস্ব কি থাকে? অস্তিত্ব অবশ্যই বর্তমান থাকে। কি থাকে? সিগমা বন্ধনের একটা নির্দিষ্ট অস্তিত্ব বর্তমান থাকে, এবং সেই সাথে সিগমা বন্ধন যে আছে কেন অস্তিত্ব বর্তমান থাকে? কারণ সিগমা বন্ধনে যে ইলেকট্রন মেঘটা থাকে, সেই ইলেকট্রন মেঘের ঘনত্বটা তোমার কেমন? ইলেকট্রন মেঘের ঘনত্বটা একটা নির্দিষ্ট অঞ্চলে থাকে, অর্থাৎ তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পারতেছো, তার মানে তার নিজস্ব একটা অস্তিত্ব বর্তমান আছে, ঠিক আছে? আর সিগমা বন্ধন কেমন? অধিকতর স্থায়ী বন্ধন, পাই বন্ধনের চাইতে অধিকতর স্থায়ী বন্ধন, যদিও সমযোজী বন্ধন, বাট সিগমাটা কেমন? অধিকতর স্থায়ী বন্ধন। এবং কোন অণুর জ্যামিতিক গঠন অণুর মধ্যে উপস্থিত সিগমা বন্ধনের সংখ্যা দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, তোমার সিগমা বন্ধনের সংখ্যা যত বেশি হবে, মানে সিগমা বন্ধনের যে উপস্থিতি আছে, এই সিগমা বন্ধন দ্বারা কি হয়েছে? তোমার কোন একটা মানে যৌগের যে আকৃতিটা আছে, এই আকৃতিটা মূলত কার উপর ডিপেন্ড করে? এই আকৃতিটা ডিপেন্ড করে হচ্ছে মূলত সিগমা বন্ধনের উপর। অর্থাৎ তোমার সিগমা বন্ধন কি? সরাসরি বন্ধন যেটা ঘটে আর কি, সরাসরি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যেটা ঘটে, আরেকটা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে ঘটে পাই বন্ধন। এখন দেখো, সিগমা বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন মেঘগুলো কোনো নির্দিষ্ট অঞ্চলে, কোনো বিশেষ নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট থাকে না, না, এটা ভুল। কারণ সিগমা বন্ধনে যেসব ইলেকট্রন গুলা অংশগ্রহণ করে তারা একটা নির্দিষ্ট স্থানে বিন্যস্ত অবস্থায় থাকে, বাট পাই বন্ধনের গুলা একটা নির্দিষ্ট স্থানে বিন্যস্ত অবস্থায় থাকে না। কারণ পাই বন্ধন পাশাপাশি অধিক্রমণ দ্বারা ঘটছে, ফলে দেখা যায় পাই বন্ধনের ইলেকট্রন গুলা তোমার একটা নির্দিষ্ট অঞ্চলের জুড়ে ঘুরতে থাকে, কোন একটা নির্দিষ্ট স্থানে ফিক্সড অবস্থায় থাকে না। তারা কি করে? এই অঞ্চল থেকে ওই অঞ্চল, ওই অঞ্চল থেকে ওই অঞ্চল, এইভাবে ছোটাছুটি করে। বাট সিগমা বন্ধনের গুলা এরা নির্দিষ্ট স্থানের বাইরে যায় না, বা এরা ছোটাছুটি করে না, এরা একটা নির্দিষ্ট স্থানে স্টেবল থাকে। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে তোমার এই ডি নাম্বারটা। অর্থাৎ পাই বন্ধন যে আছে, সিগমা বন্ধন যে আছে, এই বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন গুলো নির্দিষ্ট কোনো অঞ্চলে নির্দিষ্ট কি থাকে না, অবস্থায় নির্দিষ্ট থাকে না, ঠিক আছে? এইটুকু মাথায় রাখো। টলুইনে সিগমা বন্ধনের সংখ্যা কত? টলুইনে সিগমা বন্ধনের সংখ্যা কত? টলুইনে সিগমা বন্ধনের সংখ্যা কত? দেখি এটা কেউ বলতে পারো কিনা। টলুইনে সিগমা বন্ধনের সংখ্যা কত? টলুইনের সংকেত বলে দেই, C6H5CH3, ঠিক আছে? এটা হচ্ছে টলুইনের সংকেত। যদি বলি আরেকটু স্পেসিফিক ভাবে ভাইয়া দেখান, দেখো, সরি, আরেকটু স্পেসিফিক ভাবে যদি দেখাইতে বলি ভাইয়া, তাহলে আরেকটু স্পেসিফিক ভাবে দেখানো যায় এই যে এইভাবে। এখানে তোমার এই যে এখানে আর কি, এইখানে ধরো তোমার কি আছে, এটা একটা প্রথমে বেনজিনের মতো গঠন নিবা। এখানে দেখো যেগুলোতে ডাবল বন্ধন আছে ওইগুলোতে কয়টা আছে? একটা করে পাই বন্ধন আছে, আর বাকিটা কি? সিগমা বন্ধন। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে কয়টা সিগমা বন্ধন আছে? এখানে একটা সিগমা বন্ধন আছে। এখানে তোমার সিগমা বন্ধনের সংখ্যা কত? বা এইভাবে তুমি স্পেসিফিক বলতে পারো। তোমাদেরকে দেখায় দেই আরেকটু ভাঙা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? দেখো এখানে সিগমা বন্ধনের সংখ্যা কত? তোমার যদি প্রশ্ন আসে, এখানে হচ্ছে প্রথমে তোমার কি? একটা দ্বিবন্ধন, দুইটা দ্বিবন্ধন, এখানে কয়টা? আরেকটা দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন দেখো এই যে এইখানে 6টা যে কার্বন আছে, এই 6টা কার্বনের মধ্যে আবার তোমার এইখানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে, এইখানে কোনো হাইড্রোজেন থাকবে না। এই যে এই কার্বনটা যা আছে, এই কার্বনের মধ্যে কোনো কি থাকবে না? হাইড্রোজেন থাকবে না, ঠিক আছে? কারণ এই কার্বনে দেখো 4টা হাত ব্যবহৃত হয়ে গেছে, 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত। বাট এই কার্বনের কয় হাত ব্যবহৃত হয়েছে? 1 হাত, 2 হাত, 3 হাত। কয়টা থাকবে? একটা হাইড্রোজেন থাকবে। এই কার্বনের কয় হাত ব্যবহৃত হয়েছে? 1 হাত, 2 হাত, 3 হাত। তার মানে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে। আবার এই কার্বনেরটা যদি তুমি লক্ষ্য করো, এইখানে একটা হাত ব্যবহৃত হয়েছে, এখানে একটা হাত, তোমার কয়টা হাত? এখানে 2টা হাত। তার মানে এর সাথে একটা হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন থাকবে, এর সাথেও একটা হাইড্রোজেন থাকবে, এর সাথেও কি থাকবে? এর সাথেও একটা হাইড্রোজেন থাকবে। তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে দেখবা সিগমা বন্ধনের সংখ্যা কয়টা। এখানে যদি একটু লক্ষ্য করো সিগমা বন্ধনের সংখ্যা তুমি কিভাবে বের করবা? দেখো এই কার্বন যা আছে, এই কার্বনের সাথে যে কার্বনের সাথে দ্বিবন্ধন দ্বারা আছে, এখানে একটা সিগমা আছে, একটা পাই আছে, তার মানে একটা সিগমা বন্ধন। এই কার্বনের সাথে আছে সিগমা দ্বারা, এদের মধ্যে 6টা সিগমা বন্ধন আছে। 6টা সিগমা বন্ধন হওয়ার পর দেখো, এখানে 6টা সিগমা বন্ধন হওয়ার পর এই যে এই কার্বনের সাথে একটা সিগমা দ্বারা আছে,
কয়টা সিগমা দ্বারা আছে? একটা সিগমা দ্বারা। তার মানে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা হইলো এখানে বলতো? এখানে হলো 7টা, 8টা, 9টা, 10টা। ঠিক আছে, এরপরে দেখো 5টা হাইড্রোজেন আছে, যে এই যে একটা, 2টা, তারপরে এই যে 3টা, 4টা, 5টা। তার মানে ওইখানে কার্বন, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের টোটাল সিগমা বন্ধন আছে তোমার কয়টা বলতো? 6টা, 7টা আছে টোটাল সিগমা বন্ধন। আর হাইড্রোজেনের সাথে বাকি কয়টা আছে? হাইড্রোজেনের সাথে আছে 8টা সিগমা বন্ধন। তার মানে টোটাল কয়টা হচ্ছে? টোটাল হচ্ছে 15টা। ঠিক আছে, এই প্রশ্নটা এইভাবে তোমরা সলভ করবা, কার কোনো প্রবলেম থাকার কথা না আশা করি। হ্যাঁ, অন্নি আহমেদ ওই বলতেছে ডি 15টি। ঠিক আছে ওর আনসারটা। আচ্ছা দেখো, কার্বন টেট্রাক্লোরাইড অণুতে কার্বন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? কার্বন টেট্রাক্লোরাইড অণুতে কার্বন টেট্রাক্লোরাইড যা আছে বা CCl4 যে আছে, এইখানে কার্বন পরমাণুটি কোন অরবিটাল দ্বারা সংকরিত বা কোন ধরনের সংকরণ ঘটছে এখানে। এখন তোমাদের বলি, এটা মাথায় রাখতে হবে, এটা তুমি সংকরণ বের করবা কিভাবে। ঠিক আছে, এই যে সংকরণ যে বের করার যে কৌশলটা আছে, এই সংকরণ বের করার কৌশলটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা একটা কি আছে বলতো? একটা সূত্র আছে। এই যে সংকর অরবিটাল যে আছে, এটা বের করার একটা সূত্র আছে। এখন এই সূত্রটা কি বলতো? এইচ হচ্ছে আমার সংকর অরবিটালের সংখ্যা। এইচ সমান কি? এইচ হচ্ছে সংকর অরবিটালের সংখ্যা। এইচ সমান হাফ। হাফ দিবা, হাফ দেওয়ার পরে তোমার ভি প্লাস এক্স, এই ভি কি? ভি প্লাস এক্স, এই ভি হচ্ছে তোমার যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রন সংখ্যা। কার যোজ্যতা স্তরে? কেন্দ্রীয় পরমাণু যা আছে, এই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রন সংখ্যা। আর এক্স হচ্ছে এই কেন্দ্রীয় পরমাণুর সাথে যে কয়টা একযোজী ইলেকট্রন আছে। এখন কেন্দ্রীয় পরমাণুর এই কার্বন টেট্রাক্লোরাইড যা আছে, এইখানে এই কার্বন হচ্ছে কি? কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, কার্বন কি? কেন্দ্রীয় পরমাণু। আর ক্লোরিন কি? একযোজী পরমাণু। অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা কত? একটা। ক্লোরিনের যোজ্যতা কত? 1। ঠিক আছে, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা একটা ইলেকট্রন শেয়ার করতে পারে। তার মানে ক্লোরিনের যোজ্যতা কত? 1। তার মানে একযোজী পরমাণুর সংখ্যা এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এরপরে মাইনাস তোমার ক্যাটায়নের উপর চার্জের সংখ্যা। দেখো এটা কি নিরপেক্ষ যৌগ না? এইখানে কি ক্যাটায়ন আছে বা অ্যানায়ন কি আমরা দেখতে পাচ্ছি আদৌ? এখানে কিন্তু ক্যাটায়ন অ্যানায়নের এখানে কিন্তু কোনো চার্জ দেখা যাচ্ছে না। যেহেতু এই মৌলের মধ্যে কোনো চার্জ নাই, তার মানে ক্যাটায়নের উপর চার্জের সংখ্যা 0 প্লাস অ্যানায়নের উপর চার্জের সংখ্যাও কত? 0। তার মানে ক্যাটায়ন অ্যানায়নের উপর চার্জের সংখ্যা কত? 0। যেহেতু ক্যাটায়ন অ্যানায়নের উপর চার্জের সংখ্যা 0, তার মানে আনসার কত হবে দেখো তো। এইখানে ভি এর মান কত হচ্ছে? কেন্দ্রীয় পরমাণুর তোমার কি যোজ্যতা স্তরে ইলেকট্রন, কার্বনের যোজ্যতা স্তরে বা কার্বনের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? কার্বনের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা 4টা। ঠিক আছে, তারপরে তোমার এই যে এর সাথে তোমার একযোজী পরমাণু ক্লোরিন কয়টা? ক্লোরিন একযোজী পরমাণু, এর সংখ্যা কয়টা? এর সংখ্যা আছে হচ্ছে তোমার 4টা। তারপরে 0 প্লাস 0, এখন কত হচ্ছে? 8। কত হচ্ছে? 4। তার মানে এই যে এই এইচ যা আছে, এইচ হচ্ছে তোমার কি বলতো? এই এইচ হচ্ছে তোমার অরবিটাল সংখ্যা। তার মানে কয়টা অরবিটাল এই সংকরণে অংশগ্রহণ করছে? এই সংকরণে অরবিটাল অংশগ্রহণ করছে 4টা অরবিটাল। তার মানে 4টা অরবিটাল কি কি হইতে পারে দেখো? একটা এস আর 3টা পি। এই একটা এস আর 3টা পি, এইটা মিলে কিন্তু কয়টা হয়েছে? 4টা হয়েছে। এস আর P3, অর্থাৎ একটা এস আর 3টা পি অরবিটাল মিলে যেহেতু সংকরণ ঘটছে, তার মানে কয়টা? 4টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করছে। এইচ হচ্ছে তোমার অরবিটাল সংখ্যা। 4টা অরবিটাল অংশগ্রহণ করছে মানে এটা হচ্ছে sp3 সংকরণ। আর sp4 সংকরণ কখনো হয় না। যদি 3 মানে এটার মান যদি আসতো 3, তাহলে হয়তো sp2। যদি হয়তো 2টা অরবিটাল মিলে অংশগ্রহণ করছে বা 2টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করছে, তাহলে আনসার কত হইতো? আনসার হইতো sp। আর যদি বলতো 5টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করছে, তার মানে হইতো sp3d। ঠিক আছে, যদি বলতো 6টা, তাহলে sp3d2। এরকম ভাবে মাথায় রাখবা। এখন দেখো, সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফার পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? এই যে সালফার ডাইঅক্সাইড যা আছে, এই সালফার ডাইঅক্সাইডের মধ্যে পরমাণুটা কোন ধরনের সংকরায়িত? দেখো, সালফার যা আছে, এই সালফার হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তার মানে এইচ সমান কত আমরা মাথায় রাখতে পারি? হাফ। দেখো, এই সালফার যা আছে, সালফার সর্বশেষ বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? সালফারের সর্বশেষ বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা তোমার কত? সালফারের সর্বশেষ বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা তোমার কত আছে? তোমরা সবাই জানো কিন্তু যোজ্যতা স্তরে ইলেকট্রন কত? কেউ বলতে পারবা এটা? দেখি কেউ বলতে পারো কিনা। সালফারের সর্বশেষ বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? ক্যাটায়নের উপর চার্জ সংখ্যা প্লাস অ্যানায়নের উপর চার্জ সংখ্যা। এখন দেখো, সালফারের সর্বশেষ যোজ্যতা স্তর যা আছে, এই যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? মানে সর্বশেষ যে স্তরটা আছে, নিজেরা একটু হিসাব করো। 6টা। ঠিক আছে,
এর সাথে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? দেখো সালফারের কথা যদি আমরা বলি, এর সাথে একযোজী পরমাণুর সংখ্যা কতগুলা? একযোজী পরমাণুর সংখ্যা আছে আদৌ এর মধ্যে? এই যে অক্সিজেন যা আছে, অক্সিজেন কি একযোজী পরমাণু? একযোজী পরমাণু না। এইটাই কিন্তু তোমাদের অনেকে ধরতে পারবে না। যেহেতু একযোজী পরমাণু নয়, তাই এক্স এর মান কত? 0। ক্যাটায়নের উপর চার্জ আছে? নাই, 0। অ্যানায়নের উপর চার্জ আছে? নাই, তার মানে 0। তার মানে আনসার কত? 1/2 × 6, তার মানে কত? 3। আর 3 মানে কত? sp2 সংকরণ। অর্থাৎ আনসার কোনটা? আনসার হচ্ছে বি। দেখছো অনেকেই কিন্তু তোমরা এই যে sp3 বলে ফেলছো অনেকে। ও সরি, 7 নাম্বারটার আনসার বলছে sp3, তাই না? তোমাদের এটা মাথায় রাখতে হবে, যদি একযোজী পরমাণুর সংখ্যা না থাকে তার মানে ওইটা কি কত ধরে নিবা? 0 ধরে নিবা। এখানে আবার অক্সিজেন কিন্তু একযোজী পরমাণু না। অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু। তার মানে অনেকে আবার বইলো না যে 2টা অক্সিজেন আছে তার মানে 4টা একযোজী পরমাণুর সমান। তখন এটা কিন্তু আবার মনের ভুলে 4 লেখা দিও না কেউ, ঠিক আছে? যে 2টা অক্সিজেন আছে, আর অক্সিজেন যেহেতু তোমার কি ধরনের বলতো? অক্সিজেন হচ্ছে তোমার, অক্সিজেনের যোজনী কত? 2। তার মানে অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু। এখন এটা ভাইবো না যে অক্সিজেন আছে 2টা তার মানে দ্বিযোজী পরমাণু, তার মানে 4টায় তার যোজনী কত? এখানে তোমার হচ্ছে 4 ধইরা নিও না, কারণ বলবা যে 2টা অক্সিজেন থাকা মানে 4টা একযোজী পরমাণু থাকার সমান। এরকম ধইরা কিন্তু কেউ আবার মন মতো 4 ধইরা নিও না, তাহলে কিন্তু ভুল হবে। এটা কত হবে? একযোজী পরমাণু যেহেতু নাই তার মানে এটা 0। তার মানে তোমার আনসার কত? আনসার হচ্ছে 3। অর্থাৎ সংকরণ কোনটা করছে? সংকরণ 3টা অরবিটাল অংশগ্রহণ করছে, মানে sp2 সংকরণ ঘটছে। আচ্ছা, কোন মৌলটির sp3 সংকরণ সম্ভব? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কোনটি নয়। কোনটার sp3 সংকরণ সম্ভব? sp3 সংকরণ সম্ভব কোনটা? দেখি এটা কেউ বলতে পারো, কোন মৌলটির sp3 সংকরণ সম্ভব? কোন মৌলটার sp3 সংকরণ সম্ভব? বলতে পারবা কেউ এটা? এটা কেউ বলতে পারবা? 9 ডি, অন্নি আহমেদ। হ্যাঁ, এটা কোনোটি নয়। কারণ কি? কারণ কি? দেখো তোমাদের বললো লিথিয়াম পরমাণুর কোন সংকরায়ন সম্ভব, বা তোমাদের এইরকমই বললো সালফার পরমাণুর কোন সংকরায়ন সম্ভব, সালফার পরমাণুর বললো, তখন আনসার কি হবে? সালফার পরমাণুর কোন সংকরায়ন সম্ভব? আনসার কি হবে কেউ বলতে পারবা? আনসার হবে কোনোটি নয়। কেন? কারণ দেখো এরা হচ্ছে এক একটা মৌল, এরা কিন্তু কোনো যৌগ নয়, ঠিক আছে? এরা কি? এরা হচ্ছে মৌল। লিথিয়াম একটা মৌল, বেরিলিয়াম একটা মৌল, বোরন একটা মৌল, আবার এখানে আমি কি বললাম? এই যে সালফার, এরাও কিন্তু এক একটা কি? এরা হচ্ছে এক একটা মৌল। মৌলের কখনো সংকরায়ন ঘটে ভাইয়া? না। মৌলগুলা যখন যৌগ গঠন করে তখন তাদের অরবিটালের মধ্যে সংকরায়ন ঘটে, যেন বন্ধনটা, সব বন্ধনগুলো সমানভাবে শক্তি সম্পন্ন হয়ে থাকে। তার মানে তোমরা বুঝতে পারছো যে মৌলের মধ্যে কখনো সংকরায়ন সম্ভব না। সংকরায়ন কার মধ্যে সম্ভব? সংকরায়ন যৌগের মধ্যে সম্ভব। তার মানে কার মধ্যে সংকরায়ন ঘটে না? মৌলের মধ্যে কখনো সংকরায়ন সম্ভব নয়। অর্থাৎ মৌলে কখনো সংকরায়ন ঘটে না, মৌলে কখনো সংকরায়ন ঘটে না। তাই আনসার কোনটা? আনসার হচ্ছে কোনোটি নয়। মৌলে কখনো সংকরায়ন সম্ভব না, ঠিক আছে? মৌলে কি নয়? মৌলে কখনো সংকরায়ন সম্ভব নয়। কোথায় পসিবল? যৌগে পসিবল। হ্যাঁ। NH3 অণুর আকৃতি কেমন? NH3 অণুর আকৃতি কেমন? আচ্ছা, প্রথমে আমরা একটু মাথায় রাখতে পারি NH3 অনেকে দেখবা সংকরায়ন করছে আগে। এই অরবিটাল সংখ্যা কত? এত। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষত ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা 5। একযোজী পরমাণু আছে কয়টা? একযোজী পরমাণু আছে তোমার 3টা হাইড্রোজেন যুক্ত আছে। তোমার হচ্ছে ক্যাটায়নের উপর চার্জ সংখ্যা 0, অ্যানায়নের উপর চার্জ সংখ্যা কত? 0। তার মানে আনসার কত হচ্ছে? এই যে দেখো 1/2 8। তার মানে কত হচ্ছে বলো তো? এইখানে হচ্ছে তোমার 4। তার মানে সবাই বলবে sp3 সংকরণ।
আর sp3 সংকরণ মানেই তোমার কি বলতো, sp3 সংকরণ মানেই হচ্ছে তোমার কেমন গঠন, চতুস্তলকীয় গঠন। ঠিক আছে, তো অনেকেই আনসার দাগায় ফেলবে কোনটা, এই যে ডি নাম্বারটা আনসার দাগাবে। যখন ডি নাম্বারটা দাগাবে তখন কিন্তু সে একটা কি হয়ে যাবে, সে একটা ধরা খায়া যাবে, কারণ চতুস্তলকীয় হবে না। এর কি ঘটবে, এর বিকৃতি ঘটবে, কারণ NH3 অণু যা আছে, এই NH3 অণুর উপর তোমার কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া। এই মুক্ত জোড় ইলেকট্রনকে যেটা আমরা বলি লন পেয়ার ইলেকট্রন। এখন এই লন পেয়ার ইলেকট্রন গুলো তোমার কি করবে বলো তো ভাইয়ারা, এই লন পেয়ার ইলেকট্রন গুলো বন্ড পেয়ার ইলেকট্রনকে ধাক্কা দিবে, অর্থাৎ লন পেয়ার বা এলপি আর বন্ড পেয়ার বা বিপি, এই লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ ঘটবে। এই লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ ঘটার কারণে তোমার দেখবা এইটার আকৃতিটা কেমন হবে, চতুস্তলকীয় না হয়ে কেমন হবে তোমার, এইটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড বা ত্রিভুজাকার, মানে তোমার হচ্ছে মেনলি কোনটা হবে বলতো, সরি ভি আকৃতি যেটা আছে এই ভি আকৃতির হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটার কি ঘটবে, এইটার হচ্ছে তোমার বিকৃতি ঘটবে। sp3 যদিও হওয়ার কথা ছিল কেমন তোমার বলতো, চতুস্তলকীয়, বা চতুস্তলকীয় না হয়ে তোমার কি হয়ে যাবে, এইটা হচ্ছে তোমার ভি আকৃতির হয়ে যাবে। কেমন হবে, এটা হচ্ছে ভি আকৃতির হয়ে যাবে, কারণ এইটার উপরে কি আছে, মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব আছে। ঠিক আছে, এটা কেমন, এটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব আছে। ক্লিয়ার সবাই, কারো কোনো প্রবলেম আছে এটায়? সরি, ত্রিকোণাকার দ্বিপিরামিড, ভি বলতেছি, ত্রিকোণাকার দ্বিপিরামিড হবে। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। NH3 অণুর আকৃতি কেমন হবে, ত্রিকোণীয় দ্বিপিরামিড হয়ে যাবে, অর্থাৎ এর আকৃতির কেমন ঘটবে, বিকৃতি ঘটবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, PH3 আছে, এই PH3 বন্ধন আচ্ছা, মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা যত বাড়ে তত মাথায় রাখবা 2.5 ডিগ্রি করে কমে। ঠিক আছে, 2.5 ডিগ্রি করে তোমার কি হয়, কোণ কমবে, কি কমবে, কোণ কমতে থাকবে। ঠিক আছে, কোণ কমতে থাকবে কত করে, 2.5 ডিগ্রি করে। 2.5 ডিগ্রি করে কি হবে, কমবে কত, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বাড়লে, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বাড়লে। এখন দেখো, চতুস্তলকীয় আকৃতি sp3 সংকরণ, এর বন্ধন কোণ কত হওয়ার কথা, 109 ডিগ্রি। ঠিক আছে, 109.5 ডিগ্রি হওয়ার কথা, বা 109 দশমিক কত ডিগ্রি হওয়ার কথা বলতো, 109.5 ডিগ্রি হওয়ার কথা। ঠিক আছে, 109 দশমিক কত ডিগ্রি হওয়ার কথা, 109.5 ডিগ্রি হওয়ার কথা। কোনটা, এই sp3 সংকরণ যেটা 109.5 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু যখনই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বাড়ছে কত, 2.5 কমে গেছে, তার মানে NH3 যেটা আছে, NH3টা কত হয়ে গেছে, 107 ডিগ্রি হয়ে গেছে। কত ডিগ্রি কোণ হয়ে গেছে, 107 ডিগ্রি কোণ হয়ে গেছে, 107 ডিগ্রি হয়ে গেছে। এখন যদি বলি পানির অণু যেটা আছে, এই পানির অণু যে আছে, এই পানির অণুর মধ্যে তোমার অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা, 2টা। এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকলে এইটার গঠন হওয়ার কথা কি, চতুস্তলকীয়। ঠিক আছে, বাট এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তোমার কেমন হওয়ার কথা বলতো, হওয়ার কথা হচ্ছে 109 থেকে কমে 107 হওয়ার কথা। যদি দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তোমার আরো 2.5 কমে যাবে, তার মানে এটা কত হবে, এইটা হবে তোমার 104.5 ডিগ্রি। এই পানির বন্ধন কোণ কত হবে বলতো, 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো, কত ডিগ্রি, 104.5 ডিগ্রি। কার, পানিরটা, কারণ পানিরটা 107 থেকে আরো 2.5 কমে যাবে। এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বাড়বে মানে তোমার কি হবে, তোমার হচ্ছে বন্ধন কম 2.5 ডিগ্রি করে কমে যাবে। এই জিনিসটুকু মাথায় রাখো। চলো পরের প্রশ্নে যাই। কোনটির বন্ধন কোণ সবচেয়ে কম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া নাকি হাইড্রোজেন সালফাইড? কোনটির বন্ধন কোণ সবচেয়ে কম? দেখো, বন্ধন কোণ সবচেয়ে কম তুমি এটা কিভাবে বুঝবা? বন্ধন কোণ সবচেয়ে কম হচ্ছে তোমার যার মুক্ত জোড় ইলেকট্রন যত বেশি তার বন্ধন কোণ তত কম। ঠিক আছে, তার বন্ধন কোণ কত, তত কম। কিসের উপর ডিপেন্ড করে, যার মুক্ত জোড় ইলেকট্রন যত বেশি। এখন তোমাদের যদি আমি বলি, এই যে হাইড্রোজেন সালফাইডটা আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আছে কার্বন ডাইঅক্সাইডটা যে আছে এইটার গঠন হচ্ছে অনেকটা সরল রৈখিক। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের গঠন কেমন, সরল রৈখিক। মিথেনের গঠন হচ্ছে চতুস্তলকীয়। এই যে মিথেন যে আছে,
এই মিথেনের গঠন হচ্ছে চতুস্তলকীয়। তার মানে দেখো এইখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ধন কোণ কত, এইখানে 180 ডিগ্রি। ঠিক আছে, মিথেন আর এই যে মানে হাইড্রোজেন আর কার্বন এদের বন্ধন কোণ কত, 109 ডিগ্রি বা 109.5 ডিগ্রি, 109 কত ডিগ্রি, 5 ডিগ্রি। ঠিক আছে, যদি বলি NH3 বা অ্যামোনিয়া, এই NH3 তে কত আছে, এই NH3 যেটা আছে, NH3 তে যেটা আছে বন্ধন কোণ কত ডিগ্রি, কেউ বলতে পারবা? এটা হচ্ছে 107 ডিগ্রি, বন্ধন কোণ কত, 107 ডিগ্রি। আর যদি বলি হাইড্রোজেন সালফাইড যেটা আছে, এই হাইড্রোজেন সালফাইড H2S, তোমার H2O যেমন আছে তেমন কি আছে, H2S আছে। বাট এইখানে এই সালফার আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে তোমার কি হয়, এইটার বন্ধন কোণ এইটার চাইতে মানে এইটার চাইতে এইটার বন্ধন কোণ কম হয়ে যায়। এই অক্সিজেন আছে আর সালফার আছে, যদিও দুইটার গঠন একই রকম। এইখানেও তোমার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, ওইখানেও তোমার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। বাট এটারটা কত, এটারটা বলছি আমি 104 তোমার কি 104.5 ডিগ্রি। বাট এই যে H2S যেটা আছে এটা হচ্ছে তোমার 92 ডিগ্রি। ঠিক আছে, এর কারণ হচ্ছে তোমার লন পেয়ার বন্ড পেয়ার যে বিকর্ষণ গুলো আছে, বা লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ আছে, এইটার কারণে ঘটে থাকে। তো তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, কার সবচেয়ে কম, এখানে H2S যেটা আছে, এই H2S এর বন্ধন কোণ সবচেয়ে কম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাই। POCl3 অণুতে পি পরমাণুটি কোন ধরনের সংকরায়িত, বা ফসফরাস পরমাণুটি কোন ধরনের সংকরায়িত। এখন আমরা একটু এটার এইটা দেখি, সংকর অরবিটালের সংখ্যা কয়টা দেখো। এখানে ফসফরাস যে আছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 5টা। একযোজী পরমাণুর সংখ্যা কয়টা, এখানে অক্সিজেন কিন্তু একযোজী পরমাণু না, বাট ক্লোরিন কি একযোজী পরমাণু, 3টা। কোন চার্জ আছে এখানে না, ক্যাটায়নের উপর চার্জ সংখ্যা 0, অ্যানায়নের উপর চার্জ সংখ্যা 0। তার মানে কত, এইখানে সামনে হাফ দেওয়া, একটা হাফ ইন্টু কত হচ্ছে 5 আর 3 কত 8, তার মানে আনসার হচ্ছে 4। 4 মানে কত, sp3 সংকরণ। অর্থাৎ POCl3 যেটা আছে, এই POCl3 এটা কোন ধরনের সংকরিত অরবিটাল, এটা কোন ধরনের সংকরিত যৌগ, এটা হচ্ছে তোমার sp3 সংকরিত যৌগ। এই যে এই জিনিসগুলাই তোমার কোথায় আসবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবে। ঠিক আছে, এই অক্সিজেনের কিন্তু কোনো নাই, অক্সিজেনের কিন্তু কোনো ভূমিকা নাই এখানে। কার আছে, এই ক্লোরিন যেটা আছে, এই ক্লোরিনের, অর্থাৎ একযোজী পরমাণু এই ক্লোরিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অন্নি আহমেদ, সজীব ঘোষ, ওরাই আনসার করতেছে সব। নিচের কোনটি SF6 অণুর জ্যামিতিক গঠন। আচ্ছা, SF6 অণুর জ্যামিতিক গঠন তোমরা একটা কাজ করতে পারবা, বইয়ের মধ্যে একটা ছক আছে, ওই ছক দেখে মুখস্থ করতে পারো। এটা ছক দেখে কি করতে পারবা, মুখস্থ করতে পারবা। আর যদি তোমাদের বলে কখনো যে এটা বের করো, এটা যে অষ্টতলক, এটা তোমার কিভাবে বের করতে হবে দেখো। সংকর অরবিটালের সংখ্যা হাফ, তোমার কি কেন্দ্রীয় পরমাণু কোনটা, সালফার, সালফারের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। একযোজী পরমাণু, ফ্লোরিন কি একযোজী পরমাণু, তার মানে এটার সংখ্যা কয়টা, 6টা। অ্যানায়নের উপর চার্জ আছে নাই, ক্যাটায়নের উপর চার্জ আছে নাই, তার মানে 0। তার মানে কত হচ্ছে, হাফ ইন্টু 12 কত হচ্ছে 6। এখন 6টা যখন থাকবে তার মানে কি sp3d2, 4টা, একটা S 3টা P, মানে 4টা, আর D কয়টা, 2টা, তার মানে টোটাল হলো কয়টা, 6টা অরবিটাল অংশগ্রহণ করছে। এই sp3d2 এর গঠনটা যেন কেমন বলছিলাম ভাই আমি, অষ্টতলকীয়, তাই না? অষ্টতলকীয় বলছিলাম না, তার মানে আনসার কোনটা, আনসার হচ্ছে অষ্টতলক। এইভাবে কিন্তু তোমরা আনসার বের করতে পারবা। ঠিক আছে, তোমরা কোন ধরনের সংকরায়ন ঘটছে বা এই সংকরায়ন বের করে তারপরে তুমি জ্যামিতিক গঠনটা কিন্তু অনায়াসে বের করতে পারবা। এর জন্য তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। অতি সক্রিয় অবস্থানে ফসফরাস কোন ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায়, অতি সক্রিয় অবস্থায়। অতি সক্রিয় দেখো, ফসফরাসের মধ্যে নরমাল যদি ইলেকট্রন বিন্যাস করো তুমি, 1s2 2s2 2p6 3s2 3p3, এটা হচ্ছে 3s2 3p3, এইভাবে আছে। অর্থাৎ 3px1 3py1 3pz1 3px1 3py1 3pz1। ঠিক আছে, তার মানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে তোমার, 3টা আছে। বাট যখনই তুমি সক্রিয় করবা তাকে, সরি মুক্তজোড় বলতেছি, তোমার সিঙ্গেল ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে, 3টা আছে। বাট যখনই তুমি তাকে সক্রিয় করবা তখন তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে, সর্বশেষ কক্ষপথে এইখানে দেখো 3s1 3px1 3py1 3pz1
আর তোমার কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 3 নাম্বার কক্ষপথে আরেকটা অরবিটাল এক্সিস্ট করে, হয়তোবা সেইখানে প্রবেশ করে না ইলেকট্রন, কারণ সেইখানে ইলেকট্রন প্রবেশ করতে আরো বেশি পরিমাণ শক্তির দরকার, বা ওইটা উচ্চ শক্তির অরবিটাল, তার মানে ওইখানে ইলেকট্রনের শক্তিটাও কেমন হবে, আরো বেশি হবে। বাট এইখানে যেটা আছে তোমার, আমরা কিন্তু উত্তেজিত যখন করছি, উত্তেজিত করা মানে কি, সেখানে তুমি বাইরে থেকে এনার্জি দিছো বা শক্তি দিছো, যখন বাইরে থেকে শক্তি দিছো তখন সে উত্তেজিত হয়েছে, উত্তেজিত হইলে তখন ইলেকট্রনটা শক্তি লাভ করে এবং কোথায় চলে যায়, 3D এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা 3D মানে যে কোনো একটা 3D অরবিটালে, বা 3D XY বা 3D YZ বা 3D ZX যে কোনো একটা প্রবেশ করলো। তো আমরা ধরলাম কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইখানে একটা ইলেকট্রন প্রবেশ করলো, তার মানে তার কতটা হয়েছে, তার 5টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই 5টা অযুগ্ম ইলেকট্রন যে রয়েছে তার যোজ্যতা, তখন তার যোজনী কত, এই ফসফরাসের যোজনী তখন হয়ে গেছে 5। আর এই অবস্থায় ফসফরাসের যোজনী কত ছিল, 3 ছিল। এই অবস্থায় যোজনী কত ছিল, 3 ছিল। তার মানে যোজ্যতা স্তরে যে ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে গেছে তোমার, 5টা, হাফ 5, ঠিক আছে। এরপরে দেখো ফসফরাস কোন ধরনের হাইব্রিডাইজেশন দেখাবে, অতি সক্রিয় অবস্থায় কোন ধরনের হাইব্রিডাইজেশন দেখাবে। এখন তোমার ফসফরাস যেটার সাথে কারোর সাথে যদি যুক্ত হয় তখন নরমালি তখন কি দেখাবে বলতো, 5টা মুক্ত জোর ইলেকট্রন আছে। দেখো এটা মাথায় রাখতে হবে, তোমার কিন্তু সাথের কোনো যৌগের কথা বলে নাই। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5টা মুক্ত জোর, সরি 5টা অযুগ্ম ইলেকট্রন দ্বারা সে কয়টা একযোজী পরমাণুকে ধরতে পারবে, সে আরো 5টা একযোজী পরমাণুকে ধরতে পারবে। 5টা অযুগ্ম ইলেকট্রন দ্বারা কয়টা, 5টা একযোজী পরমাণুকে ধরতে পারবে, একযোজী পরমাণুকে ধরতে পারবে, কিন্তু তার কি থাকবে না, অ্যানায়ন ক্যাটায়নের উপর কোনো চার্জ থাকবে না, অর্থাৎ এটা হবে 0। তার মানে আনসার কত হবে, হাফ ইন্টু 10 সমান কত হচ্ছে 5। এখন 5 মানে কত সংকরণ, sp3d সংকরণ, sp3d সংকরণ ঘটবে, অর্থাৎ উত্তেজিত অবস্থায় কত ঘটবে, sp3d, অর্থাৎ সি নাম্বার হচ্ছে আনসার। যদি তোমার বলে উত্তেজিত অবস্থায় না, নরমাল অবস্থায় যদি বলে সংকরণ কত ঘটবে, নরমাল অবস্থায় দেখো সে কতকে ধরতে পারবে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা তোমার হচ্ছে 3টা অযুগ্ম আছে, বাট যোজ্যতা স্তরে টোটাল ইলেকট্রন কয়টা, আমাদের এখানে যেটা হিসাব করছি যোজ্যতা স্তরে টোটাল ইলেকট্রন হচ্ছে তোমার 5টা। যোজ্যতা স্তরে টোটাল ইলেকট্রন কয়টা, অলওয়েজ 5টাই থাকবে, বাট উত্তেজিত অবস্থায় সে 5টা একযোজী পরমাণুকে ধরতে পারবে। আর যদি উত্তেজিত অবস্থায় না থাকে তাহলে সে কয়টাকে ধরতে পারবে, তাহলে সে 3টা একযোজী পরমাণুকে ধরতে পারবে। তার মানে উত্তেজিত অবস্থায় না থাকলে বা স্বাভাবিক অবস্থায় থাকলে সে 3টা একযোজী পরমাণুকে ধরতে পারলে এখানে আনসার কত হবে, 5 + 3 হবে। তার মানে সংকরণ কত হয়ে যাবে, সংকরণ হবে তখন sp3, ঠিক আছে। আর যখন বলবে উত্তেজিত তখন সে 5টা একযোজী পরমাণুকে ধরতে পারবে, যার জন্য আমরা এখানে 5 লিখছি, এখানে কত লিখছি, 5 লিখছি, ঠিক আছে। আর যদি বলতো স্বাভাবিক অবস্থায় তাহলে এখানে লিখতাম কত, 3, কারণ যোজ্যতা স্তরের ইলেকট্রন অলওয়েজ 5টাই থাকবে, যোজ্যতা স্তরের ইলেকট্রন তো চেঞ্জ হবে না, বাট তার সাথে যুক্ত হওয়া একযোজী পরমাণুর সংখ্যা চেঞ্জ হবে। যখন সে স্বাভাবিক অবস্থায় থাকবে 3টা অযুগ্ম ইলেকট্রন থাকবে, 3টা অযুগ্ম ইলেকট্রন কি করবে, সে 3টা একযোজী পরমাণুকে ধরতে পারবে। আর যখন উত্তেজিত হবে তখন 5টা অযুগ্ম ইলেকট্রন হবে, 5টা একযোজী পরমাণুকে ধরতে পারবে। ফলে কি হবে, তার সংকরণ কত হবে, এই সময় হবে 5 বা sp3d, আর স্বাভাবিক অবস্থায় থাকলে সংকরণ হবে sp3, আর আনসার হবে কত, 4। আশা করি তোমরা এই টপিকটুকু ক্লিয়ার। কারো কোনো প্রবলেম থাকলে বইলো এই প্রশ্নটা। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন ধরনের আকর্ষণ বল বিদ্যমান, আন্তঃআণবিক, ভ্যান ডার ওয়ালস, ঐস্থিক, মানে ঐস্থিক বা হচ্ছে তোমার কি আন্তঃপারমাণবিক, কোন ধরনের আকর্ষণ বল বিদ্যমান দেখি। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন ধরনের আকর্ষণ বল বিদ্যমান, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তোমার কোন ধরনের আকর্ষণ বল বিদ্যমান, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে, নিষ্ক্রিয় গ্যাস এদের মধ্যে কোন ধরনের আকর্ষণ বল বিদ্যমান, মাথায় রাখবা এদের মধ্যে যে আকর্ষণ বল থাকে একমাত্র ভ্যান ডার ওয়ালস থাকে। কোনটা, এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, কোনটা, এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। কার মধ্যে, এই নিষ্ক্রিয় পরমাণুর মধ্যে কি থাকে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। এবং এদের কি বৃদ্ধির সাথে, পারমাণবিক সংখ্যা যত বাড়বে, যেমন তোমার নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। অর্থাৎ যত তাদের পারমাণবিক সংখ্যা বাড়তেছে, নিয়ন, নিয়নের পরে কি আর্গন, সরি হিলিয়াম, হিলিয়ামের নিচে কি নিয়ন, নিয়নের পরে কে আর্গন, আর্গনের নিচে কে ক্রিপ্টন। তার মানে পারমাণবিক সংখ্যা কি ধীরে ধীরে বাড়তেছে। এই ভ্যান ডার ওয়ালস, এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কি ঘটবে, এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পারমাণবিক সংখ্যা বাড়লে আকর্ষণ বাড়বে। তার মানে আকর্ষণ বল, এই ভ্যান ডার ওয়ালস এটা কি, এটা হচ্ছে এক ধরনের আকর্ষণ বল, ঠিক আছে, আকর্ষণ বল
কার সাথে বাড়বে? সমানুপাতিক। কার সাথে সমানুপাতিক? তোমার হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর কখন বাড়বে? যখন পারমাণবিক সংখ্যা বাড়বে, অর্থাৎ পারমাণবিক ভর বা তোমার কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর বৃদ্ধির সাথে এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বাড়বে। আনসার কোনটা? আনসার হচ্ছে ভ্যান ডার ওয়ালস। এই জিনিসটুকু মাথায় রাখো, ঠিক আছে? তার মানে নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে কোন ধরনের আকর্ষণ বল বিদ্যমান? নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। আর এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কখন বাড়বে? পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর বৃদ্ধির সাথে এটা কি হবে? বৃদ্ধি পাবে। কোন যৌগে হাইড্রোজেন বন্ধন আছে? H2S, NH3, PH3, HBr। মাথায় রাখবা, সহজ উপায়। হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে আছে? হাইড্রোজেন বন্ধন থাকে কার কার মধ্যে থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে FON, ফন। অর্থাৎ হাইড্রোজেন বন্ধন থাকে, অবশ্যই সেখানে হাইড্রোজেন তো থাকবে, এবং হাইড্রোজেনের সাথে কে থাকবে? নরমালি হাইড্রোজেনের সাথে ফন থাকবে। এরাকে হাইড্রোজেনের সাথে ফন থাকবে। তার মানে ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন। এইখানে দেখো হাইড্রোজেনের সাথে সালফার আছে না, হাইড্রোজেনের সাথে এইচ আছে, মানে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন আছে। এই যে দেখো নাইট্রোজেন, হাইড্রোজেনের সাথে PH3HBr। না, এখানে কোনটা আনসার? আনসার হচ্ছে বি নাম্বারটা। অর্থাৎ হাইড্রোজেনের সাথে যদি তোমার কি থাকে? হাইড্রোজেনের সাথে যদি নাইট্রোজেন থাকে বা ফ্লোরিন থাকে বা অক্সিজেন থাকে, তাহলে সেখানে কি আছে? সেখানে হাইড্রোজেন বন্ধন আছে। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে তোমার বি নাম্বারটা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন যৌগটি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে? এখানে আন্তঃআণবিক আছে একটা, অন্তঃআণবিক আছে একটা। একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আরেকটা কি? আরেকটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আন্ত কোনটা? আন্ত যদি অন্য কোনো পরমাণুর সাথে যদি হাইড্রোজেন বন্ধন গঠন করে, অর্থাৎ তখন তোমার কি থাকে? সেখানে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে। আর যদি বলি অন্তঃআণবিক, অর্থাৎ নিজেদের মধ্যে যখন বন্ধন গঠন করে, তখন সেখানে কি থাকে? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে। অর্থাৎ এখানে প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, অর্থমিথক্সি বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জালডিহাইড। তোমাদেরকে বলি এইখানে কোন যৌগটি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ধরো এখানে ফেনল যা আছে, এই ফেনলের মধ্যে, এটা হচ্ছে একটা ফেনল, এই ফেনলের মধ্যে তোমার কি আছে? ফেনলের মধ্যে তোমার পজিশন আছে। এইটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন, ঠিক আছে? অর্থ প্যারা, আর এইটাও কি? এটাও হচ্ছে অর্থ পজিশন। এখন অর্থ পজিশন যা আছে, এটা অর্গানিক কেমিস্ট্রিতে পড়াবো তোমাদের। অর্গানিক কেমিস্ট্রি আমি আপাতত তোমাদের অর্গানিক কেমিস্ট্রি না, অর্গানিক কেমিস্ট্রিটা সবার শেষে দিব, এবং নোটগুলো আর একটু গুছায় তোমাদের দিব, সুন্দর মতো গুছায়, যেন তোমাদের সমস্যা না হয়। দেখো এখানে যেটা আছে NO2, ধরো এই যে তোমার এইখানে যে নাইট্রো যা আছে, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যে যুক্ত হয়েছে এইখানে, দেখো এইখানে তোমার কি বন্ধন গঠন হয়েছে? এইটা হচ্ছে এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, ঠিক আছে? এটা অর্থ কি? নাইট্রোফেনল, নাইট্রোমূলকটা যে এখানে যুক্ত হয়েছে, অর্থোনাইট্রোফেনল, কারণ নাইট্রোটা যুক্ত হয়েছে বা নাইট্রোমূলকটা যুক্ত হয়েছে কোথায়? এই অর্থ পজিশনে। এখন এই অর্থ পজিশনে যদি নাইট্রোমূলকটা যুক্ত হয়, দেখো কি হয়েছে? এইখানে তোমার অক্সিজেন আর হাইড্রোজেন যে আছে, এই নাইট্রোজেনের মধ্যে যে অক্সিজেন আছে, এইখানে তোমার কি ঘটবে? একটা নাইট্রোজেন যা আছে, একটা নাইট্রোজেন তোমার এইদিকে সন্নিবেশ বন্ধন গঠন করবে, আরেকটা যা আছে এই হাইড্রোজেন আর অক্সিজেন যা আছে, এই অক্সিজেনের মধ্যে তোমার কি ঘটবে? নিজেদের মধ্যে একটা বন্ধন গঠন হবে। এই যে নিজেদের মধ্যে যে একটা বন্ধন গঠন হইলো, এই যৌগের নিজের মধ্যে এইখানে একটা বন্ধন গঠন হবে। এই বন্ধনটা যে গঠন হইলো, এই বন্ধনটা হচ্ছে তোমার অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর প্যারানাইট্রোফেনল OH গঠনটা সেমই। দেখো এইখানে নাইট্রেট মূলক বা নাইট্রোমূলকটা আছে এই যে প্যারা পজিশনে থাকলে, তখন এইখানে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা অপর একটা প্যারানাইট্রোফেনলের অক্সিজেনের সাথে বন্ধন গঠন করবে। NO2, ঠিক আছে? দেখো দুইটা যৌগের নামই ফেনল, একটার নাম অর্থোনাইট্রোফেনল আর এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যারানাইট্রোফেনল। এইখানে দেখো
আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে। এটা কি দুইটা ফেনল অণুর মধ্যে তোমার কি আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে, আর ওইটাই কি দুইটা ফেনলের মধ্যে নাই, একটা নিজেদের মধ্যেই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ এই হাইড্রোজেনটা তোমার কি এই অক্সিজেনের সাথে বন্ধন গঠন করছে, কার সাথে, এই যে নাইট্রোজেনের সাথে যে তোমার আছে, এই যে এইভাবে বন্ধন গঠন করছে। এই যে দেখো নিজেদের মধ্যে তারা কি করছে, বন্ধন গঠন করছে। যখন নিজেদের মধ্যে বন্ধন গঠন করে তখন সেটা হয় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আর যখন দুইটা ভিন্ন পরমাণুর সাথে করছে বা ভিন্ন যৌগের সাথে করছে তখন কি হয়ে গেছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এখন এই অর্থনাইট্রোফেনলের গলনাঙ্ক কেন কম? অর্থনাইট্রোফেনলের গলনাঙ্ক কম কারণ সেখানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে, আর প্যারানাইট্রোফেনল যেটা এর মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এটার গলনাঙ্ক কম্পারেটিভলি বেশি হয়, কারণ এটার মধ্যে কি আছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে। তার মানে কোনটা হবে আনসার? আনসার হচ্ছে এ নাম্বার, অর্থাৎ প্যারানাইট্রোফেনলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে। এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, কোন যৌগটি অষ্টক নীতি অনুসরণ করে না? NH3BF3 PCl3 OF2। দেখো, যার অষ্টক পূর্ণ হবে না সেই অষ্টক নীতি গ্রহণ করবে না। এইখানে বোরন যে আছে, এই বোরন তোমার যে ইলেকট্রনগুলা শেয়ার করতেছে, এই বোরন যে ইলেকট্রনগুলা শেয়ার করে, এই বোরনের মধ্যে ইলেকট্রন শেয়ার করার পরেও তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে বোরন কিন্তু কি হয় না, অষ্টক অসম্পূর্ণ অবস্থায় থাকে। অর্থাৎ বোরনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা আছে। বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, সে কিন্তু 3টা সরাসরি দিয়ে দিতে পারে না, 3টা দিয়ে না দিয়ে কি করে, সে শেয়ার করে। 3টা ফ্লোরিনের সাথে যখন সে শেয়ার করে, 3টা ফ্লোরিনের সাথে, এখানে এই যে এইভাবে দেখাচ্ছি ইলেকট্রনগুলা, ফ্লোরিনের ইলেকট্রনগুলা, এই যে দেখো সেই ইলেকট্রন শেয়ার করছে ফ্লোরিনের সাথে। এই যে একটা ইলেকট্রন তার নিজের, ফ্লোরিনের একটা হইল 2টা, এই যে একটা তার নিজের, এই যে ফ্লোরিনের একটা, এই যে তার নিজের, এই যে ফ্লোরিনের ইলেকট্রন। তারপরে দেখো তার সর্বশেষ ইলেকট্রন কয়টা থাকে, সর্বশেষ কক্ষপথে মাত্র 6টা ইলেকট্রন থাকে। তার মানে কি হয় না, সে অষ্টক পূর্ণ হয় না, অর্থাৎ অষ্টক নীতি মানে অষ্টক নীতিটা ফলো করে না, ফলে কি হয়, অষ্টক সংকোচন ঘটে। আনসার কোনটা? আনসার হচ্ছে BF3। NH3 যাও, PCl3 যাও বা OF2 যাও, এদের ক্ষেত্রে দেখবা যে তোমার অষ্টক নীতিটা ফলো করছে। বাট এই যে এই পজিশন যে আছে, এই BF3 যে আছে, এই অষ্টক নীতি অনুসরণ করে না, অর্থাৎ এর অষ্টক সংকোচন ঘটে। ঠিক আছে। আচ্ছা, H3O+ আয়নের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ার সংখ্যা কয়টা? H3O+ এই আয়নের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কয়টা? কেউ বলতে পারবা? তোমার H3O+ যা আছে, এই আয়নটা যা আছে, এর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কয়টা? আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এটার জন্য একটা শর্টকাট সূত্র আছে। ঠিক আছে, এটার একটা শর্টকাট সূত্র, নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা, নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা, এটা বের করার জন্য তোমরা একটা সূত্র ফলো করতে পারো। সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ভি কি, তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। এই ভি হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। ভি কি, ভি হচ্ছে তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে। আর অপর মৌলটা যে তার সাথে যুক্ত আছে, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা? অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল। দেখো, কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কারটা বের করবা? কেন্দ্রীয় পরমাণু যেটা আছে, এই কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের। এরপরে যদি বলি তার সাথে যুক্ত একযোজী বা তার সাথে যে যুক্ত আছে, অর্থাৎ অপর যে মৌলটা আছে তার যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা, অর্থাৎ অপর মৌলের যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা, অর্থাৎ x ইন্টু n। অপর মৌল, ঠিক আছে, অপর মৌলের কি যোজনী, অপর মৌলের যোজনী আর অপর মৌলের সংখ্যা। অপর মৌলের যোজনী আর এনটা কি, অপর মৌলের সংখ্যা। আর সেই সাথে মাথায় রাখবা মাইনাস, এখানে প্লাস বা মাইনাস চার্জ সংখ্যা, চার্জ, এই জিনিসটা মাথায় রাখো।
এখানে দেখো প্লাস মাইনাস কি চার্জ, অর্থাৎ তোমার নেগেটিভ বা পজিটিভ যে চার্জই থাকুক না কেন ওই চার্জটা মাথায় রাখবা যে চার্জ কত আছে। চার্জ যদি +1 থাকে +1, যদি -1 থাকে তাহলে -1 লিখবা। ঠিক আছে, তার মানে দেখো আমরা এটা বের করি, ই সমান কত আছে, ই সমান হচ্ছে তোমার ভি মাইনাস ভি কত, তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। অক্সিজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কত ভাইয়ারা? 6। ঠিক আছে, অক্সিজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন কত? 6 বিয়োগ তোমার এইখানে অপর মৌল যে আছে এই হাইড্রোজেন, অপর মৌলটা কি? হাইড্রোজেন। এই হাইড্রোজেনের যোজনী কত বলো তো? হাইড্রোজেনের যোজনী হচ্ছে তোমার 1, আর হাইড্রোজেনের সংখ্যা কত আছে? 3টা আছে। হাইড্রোজেন হচ্ছে 3। এখন দেখো এখানে কি আছে? +1 চার্জ আছে, তার মানে চার্জ কত? মাইনাস, এখানে ভিতরে হচ্ছে +1, ভিতরে হচ্ছে +1, ভিতরে যদি -1 হইতো তাহলে এটা যোগ হয়ে যেত, যেহেতু ভিতরে +1 আছে তার মানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 6 - 3 - 1, তার মানে কত হচ্ছে? 6 - 4 সমান হচ্ছে 2। এখন দেখো এই আয়নের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টা? এটার মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে 2টা। কয়টা? এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে 2টা। ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টা আছে এখানে বলো তো ভাইরা? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে 2টা। সরি, নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা আছে 2টা বা কত? 1 জোড়া, একটু মিস্টেক হয়ে গেছে, 2টা বা 1 জোড়া। নিঃসঙ্গ ইলেকট্রন কয়টা? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া, অর্থাৎ এইখানে তোমার কয়টা আছে? নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা এখানে মাথায় রাখবা, নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা। নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কয়টা? 2টা, 2টি বা ব্র্যাকেটে কত? 1 জোড়া। নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত? 2টি, বা নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত? 1 জোড়া। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ার সংখ্যা, ইলেকট্রন জোড় কথা বলছে এখানে, দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে 1টি। যদি বলতো নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কয়টা, জোড় না বইলা বলতো নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কয়টা, তাহলে হইতো 2টি। ঠিক আছে, তাহলে কয়টা হইতো? তাহলে হইতো 2টি। চলো, ICl4 মাইনাসের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টি? দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টা, তার মানে আমরা আগের সূত্রটাই ফলো করব। ঠিক আছে, অর্থাৎ EN মানে কি বলতো? এই EN মানে বুঝবা নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা, নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা। এখন দেখো কেন্দ্রীয় পরমাণু কোনটা এখানে? ICl4, আই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার মানে আই কি? আই হচ্ছে আয়োডিন। এই আয়োডিনের সর্বশেষ কক্ষপথে তোমার ইলেকট্রনের সংখ্যা কয়টা থাকে, বা আয়োডিনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা? আয়োডিনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 7টা। এখন অপর পরমাণু কোনটা? অপর পরমাণু হচ্ছে ক্লোরিন। এখন ক্লোরিনের যে তোমার যোজনী, ক্লোরিনের যোজনী কত? 1। ক্লোরিনের সংখ্যা কত? 4, অর্থাৎ 4টা ক্লোরিন আছে একযোজি। ঠিক আছে, মাইনাস চার্জ কত? -1, 7 - 4 + 1, তার মানে কত? 8, 8 বিয়োগ কত? 4, তার মানে কত হচ্ছে? 4। অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কয়টা? 4টা, তার মানে কয় জোড়া? 2 জোড়া। তার মানে আনসার কত? আনসার হচ্ছে 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। কয়টা আছে? 2টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। অন্নি আহমেদ, এই তুমি তো ভালো পারো, তুমি দেখতেছি আমি সলভ করে দেওয়ার আগে তুমি আনসার বলে ফেলতেছো, ভালো পারো তো। আচ্ছা, XeF2 অণুতে তোমার কত? জেনন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? এই জেনন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত? জেনন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত? কেউ বলতে পারবা? দেখো জেননের মধ্যে কি আছে? EN, এই সূত্রটা আমরা মাথায় রাখবো সবাই। এখানে কেন্দ্রীয় পরমাণুকে জেনন। ঠিক আছে, জেনন। এই জেনন কি? জেনন হচ্ছে তোমার নরমালি যদি আমরা বলি জেনন হচ্ছে কি? নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, জেনন কি? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল সবাই জানি আমরা, তার মানে কেন্দ্রীয় পরমাণু বা মানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে জেনন, নিষ্ক্রিয় মৌল, যার সর্বশেষ ইলেকট্রন কয়টা? 8টা হবে। 8টা যদি হয়, এই 8 বিয়োগ কত বলতো? অপর পরমাণু কোনটা? ফ্লোরিন। ফ্লোরিনের যোজনী কত? 1। সংখ্যা কয়টা? 2টা আছে। এর উপরে কোনো চার্জ আছে? প্লাস মাইনাস বা মাইনাস, চার্জ কত? চার্জ হচ্ছে 0, তার মানে কত? আনসার 8 বিয়োগ 2, তার মানে কত হচ্ছে? 6টা। 6 মানে কত? 3 জোড়া। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? 3টি। ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টা? এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে 3টি। এই জিনিসটুকু মাথায় রাখো। চলো পরবর্তীতে যাই। NH3 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কয়টা? এই NH3 অণুতে যে ইলেকট্রন জোড়ের সংখ্যা আছে এটা তোমাদের সবারই কিন্তু মুখস্থ থাকার কথা। ঠিক আছে, এটা নিঃসঙ্গ ইলেকট্রন কয়টা? 1টা।
এই নিঃসঙ্গ ইলেকট্রন এই সূত্র দ্বারা আমরা একবার প্রমাণ করি NEN সমান কত। দেখো নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এই নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, 5 বিয়োগ অপর পরমাণু কোনটা হাইড্রোজেন, তার কত যোজনী কত 1, সংখ্যা কত 3, অর্থাৎ 3টা হাইড্রোজেন আছে যাদের যোজনী হচ্ছে কত প্রত্যেকের 1 করে, মাইনাস চার্জ কত, চার্জের পরিমাণ হচ্ছে প্লাস মাইনাস এটা কত 0 বা শুধু 0 লিখলেও হবে, 5 বিয়োগ 3 তার মানে কত 2, তার মানে কত 1 জোড়া, তার মানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কয়টা, এই যে 1টি। ঠিক আছে, আমরা দেখো এই সূত্র দিয়েও কিন্তু এটা প্রমাণ করে ফেলতে পারতেছি, কোনটা, এই যে অ্যামোনিয়া যে আছে। এখন চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন মৌলগুলো প্রশম অক্সাইড উৎপাদন করে? কি উৎপাদন করে? প্রশম অক্সাইড উৎপাদন করে। কোন মৌলগুলো প্রশম অক্সাইড উৎপাদন করে? কেউ বলতে পারবো প্রশম অক্সাইড উৎপন্ন করে? আচ্ছা, এটা মাথায় রাখো, কাল্লু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি। কে জানে? কাল্লু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি। ও আচ্ছা, সূত্রগুলা মাথায় রাখো, ঠিক আছে অন্নি আহমেদ, এই সূত্রগুলা কিন্তু আসবে। দেখো তুমি কিন্তু আমার মনে হয় যে তুমি এইগুলা মুখস্থ না, সূত্র দিয়েই সলভ করছো আশা করি। কাল্লু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি। কাল্লু মামা কি জানে? কাল্লু মামা জানে তুমি গেলে কি পাবো? সোনা পাবো আমি। এরা হচ্ছে তোমার কি প্রশম অক্সাইড বা নিরপেক্ষ অক্সাইড গঠন করে। কারা করে? এই যে কাল্লু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি। ঠিক আছে, এইখানে কাল্লু মামা অর্থাৎ Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড যেটা আছে, এই ক্রোমিয়াম অক্সাইড এটা হচ্ছে তোমার কি কাল্লু। ঠিক আছে, মামা যেটা আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এরা কি? এরা হচ্ছে উভধর্মী অক্সাইড, জানে এটা Z10O। আবার কেউ বললো না জানে মানে Z10O মানে জানো। ঠিক আছে, তারপরে হচ্ছে টেলুরিয়াম অক্সাইড, তুমি টেলুরিয়াম অক্সাইড TeO2 যেটা আছে এই টেলুরিয়াম অক্সাইড। তারপরে হচ্ছে গ্যালিয়াম ট্রাইঅক্সাইড। ঠিক আছে, Ga2O3 গ্যালিয়াম ট্রাইঅক্সাইড, সোনা যেটা আছে SnO2 অর্থাৎ স্ট্যানিক অক্সাইড, এটা হচ্ছে স্ট্যানিক অক্সাইড। আরেকটা আছে স্ট্যানাস অক্সাইড SnO, যেটা ওইটা স্ট্যানাস অক্সাইড, ওইটা কিন্তু উভধর্মী অক্সাইড গঠন করে না। ঠিক আছে, তারপরে PbO2 প্লাম্বাম বা প্লাম্বিক অক্সাইড, PbO2 প্লাম্বিক অক্সাইড। ঠিক আছে, আর আমি অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, আর কোনটা আর্সেনিক ট্রাইঅক্সাইড Al2O3, আরেকটা কোনটা As2O3 আর্সেনিক ট্রাইঅক্সাইড। এরা হচ্ছে তোমার কি করবে? এরা হচ্ছে উভধর্মী অক্সাইড উৎপন্ন করবে। কে করবে? যেমন এই যে তোমার ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এরা সবাই উভধর্মী অক্সাইড আর উৎপন্ন করে এরা ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, টেলুরিয়াম, গ্যালিয়াম, স্ট্যানাস, তারপরে হচ্ছে তোমার কি প্লাম্বাম, অ্যালুমিনিয়াম, আর্সেনিক, এই জিনিসগুলা। এখন দেখো এইখানে কে কে উভধর্মী অক্সাইড উৎপন্ন করে, কোনটি উভধর্মী অক্সাইড উৎপন্ন করে থাকে? 23 নম্বর প্রশ্ন যেটা আছে, নিচের কোনটি প্রশম মৌল উৎপন্ন করে থাকে? আচ্ছা, তোমাদের নর্মালি বলি, এইখানে দেখো এইটার সাথে যদিও এটা একটু মিলে না, বাট এইখানে একটা জিনিস মাথায় রাখো, নাইট্রোজেন, ফসফরাস, যদিও ফসফরাসের ফ্লোরিন, ক্লোরিন, তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর বোরন, অ্যালুমিনিয়াম যারা আছে, এইখানে যদি তুমি একটু লক্ষ্য করো যে প্রশম অক্সাইড কারা উৎপন্ন করে? নাইট্রোজেনের নিম্ন ই বিশিষ্ট যারা আছে, নাইট্রোজেন যা আছে, এই নাইট্রোজেনের নিম্ন জারণ বিশিষ্ট, যে নাইট্রোজেন হচ্ছে নিম্ন, নাইট্রোজেনের জারণ সংখ্যা পরিবর্তনশীল, +1 আছে, +2 আছে, +3 আছে, বাট এইখানে তোমার মাথায় রাখতে হবে যাদের যেমন +1 +2 এরা নিম্ন জারণ বিশিষ্ট, অর্থাৎ এরা তোমার কি করে? এরা নর্মালি তোমার প্রশম অক্সাইড উৎপন্ন করে থাকে। ঠিক আছে, এরা কি করে? এরা হচ্ছে তোমার প্রশম অক্সাইড উৎপন্ন করে থাকে। আর ফসফরাস যে আছে, সাধারণত ফসফরাস কোনো কি করে না, নিরপেক্ষ অক্সাইডটা উৎপন্ন করে না। এই জিনিসটুকু মাথায় রেখো, ফসফরাস কি করে না, কোনো নিরপেক্ষ অক্সাইড উৎপন্ন করে না। আবার ওইদিকে অ্যালুমিনিয়াম যে আছে, এই অ্যালুমিনিয়াম কি করে বলতো? অ্যালুমিনিয়াম হচ্ছে নিরপেক্ষ অক্সাইড উৎপন্ন করে থাকে, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, মানে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যেটা আছে, এই অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। আবার কি আছে তোমার বলতো?
বোরন ট্রাইঅক্সাইড আছে, এরা মোটামুটি সবাই কেমন, এরা হচ্ছে নিরপেক্ষ যৌগ, ঠিক আছে। এরা কেমন, এরা হচ্ছে তোমার নিরপেক্ষ মৌল, সরি নিরপেক্ষ যৌগ। তার মানে কারা কারা কাদের অক্সাইড গুলা নিরপেক্ষ, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, আবার তোমার কি বোরন ট্রাইঅক্সাইড যা আছে এরা হচ্ছে অনেকটা কেমন, এরা হচ্ছে অনেকটা নিষ্ক্রিয় অক্সাইড উৎপন্ন করে থাকে। তো তোমার যদি প্রশ্ন আসে তাহলে কোনটা দাগাবা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোনটা দাগাবো, তাহলে নাইট্রোজেনেরটা নাকি হচ্ছে অ্যালুমিনিয়ামেরটা, তাই না? যদি প্রশ্ন আসে নরমালি, অন্নি আহমেদ, হ্যাঁ ওই বলতেছে এ, ঠিক আছে, যে নাইট্রোজেন আর ফসফরাস কোন মৌলগুলো প্রশম অক্সাইড উৎপন্ন করে, নাইট্রোজেন ফসফরাস। বাট কোশ্চেন ব্যাংক দেখছো তো, এই জন্য কোশ্চেন ব্যাংকে যেটা আছে এটা মিস্টেক আছে, ঠিক আছে, অনেকে এটা ভাবতে পারো, বাট এটা না। আনসার হচ্ছে তোমার বোরন আর অ্যালুমিনিয়াম। কারণ নাইট্রিক মানে তোমার নাইট্রোজেন যে আছে, এই নাইট্রোজেন তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন অক্সাইড উৎপন্ন করে, যেগুলো থেকে পরবর্তী তোমার কি উৎপন্ন করে বলতো, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রিক অ্যাসিডগুলো অর্থোনাইট্রিক অ্যাসিড, তোমার হচ্ছে প্যারানাইট্রিক অ্যাসিড বা মেটানাইট্রিক অ্যাসিড, এই যে এই নাইট্রিক অ্যাসিডগুলো উৎপন্ন করে। এবং ফসফরাস অ্যাসিড মানে ফসফরাস যে আছে, এই ফসফরাসের অক্সাইড থেকে তোমার ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থোফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড। কিন্তু তোমার বোরন থেকে বোরিক অ্যাসিড উৎপন্ন করলেও অ্যালুমিনিয়ামটা কি করে, অনেকটাই অ্যালুমিনিয়ামটা প্রশম অক্সাইড উৎপন্ন করে থাকে। তাই অ্যাকুরেট আনসার যদি বলি আমরা, অ্যাকুরেট আনসার হচ্ছে বোরন আর অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তার মানে আনসার কোনটা, আনসার হচ্ছে ডি। কোশ্চেন ব্যাংকের সবকিছু একদম অন্ধভাবে পড়লে চলবে না, কোশ্চেন ব্যাংকেও কিছু ভুল থাকে। সো ওই জিনিসগুলো তোমার আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। কোন অক্সাইডটি অম্লীয় নয়, কোন অক্সাইডটি অম্লীয় নয়, কপার অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তোমার সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কোন অক্সাইডটা অম্লীয় নয়, কোন অক্সাইডটা অম্লীয় নয়, দেখি এটাকে বলতে পারো কোন অক্সাইডটা অম্লীয় নয়, অর্থাৎ যে সব অক্সাইড অম্ল উৎপন্ন করে। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, এর সাথে পানি মিক্সড করে দাও, পানি মিক্সড করলে উৎপন্ন হবে কি HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। সালফার ডাইঅক্সাইডের সাথে পানি দাও বা বেশি পরিমাণ পানি দাও, কম পরিমাণ পানি দিলে সে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করবে, বাট একটু বেশি পানি দিলে সে কি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে ফেলতে পারে, সালফিউরাস বা সালফিউরিক। দেখো কার্বন ডাইঅক্সাইড দাও, পানি কি উৎপন্ন করবে, এর সাথে পানি দিলে তোমার উৎপন্ন করবে যেটা, সেটা হচ্ছে H2CO3 উৎপন্ন করবে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। বাট এর সাথে তুমি পানি দাও, এর সাথে পানি দিলে কি উৎপন্ন করবে বলতো, কপার অক্সাইড প্লাস পানি দিলে কপার হাইড্রো অক্সাইড উৎপন্ন করতে পারে সর্বোচ্চ। অথবা তোমার কি উৎপন্ন করতে পারে, এই কপার অক্সাইড প্লাস পানি কপার হাইড্রো অক্সাইড উৎপন্ন করতে পারে। সো আনসার কোনটা, আনসার হচ্ছে তোমার CuO, ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, কোনটি উভধর্মী অক্সাইড এখানে দেখো তো, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, কোনটা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে, এই অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি যদি অ্যাসিড সহযোগে বিক্রিয়া করো তাহলেও সে কি করবে, তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যাসিড সহযোগে দিলে তো তখনও সে লবণ উৎপন্ন করবে, ক্ষার সহযোগে দিলে তখনও সে কি করবে, লবণ উৎপন্ন করবে। কারণ তার নেচারটা হচ্ছে অ্যাসিডের সাথে সে ক্ষারের ন্যায় আচরণ করবে, আর ক্ষারের সাথে সে কিসের ন্যায় আচরণ করবে, অ্যাসিডের ন্যায় আচরণ করবে। ফলে কি হবে, উভয় সময়ই সে লবণ দিবে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড কি, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড, এই জিনিসটুকু মাথায় রাখো। কোন অক্সাইডটি শক্তিশালী অম্লধর্মী, কি ধর্মী, শক্তিশালী অম্লধর্মী, সরি Li2O না LiO2, আচ্ছা লিথিয়াম সুপার অক্সাইড, এটা যেটা আছে, ও সরি লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, বেরিলিয়াম অক্সাইড। দেখো এইখানে তোমার সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে এটাও পানির সাথে বিক্রিয়া করে তোমার সিলিসিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। লিথিয়াম অক্সাইড যেটা আছে এটা পানির সাথে বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করতে পারে, এটা নর্মালি অ্যাসিড উৎপন্ন করে না। তবে সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে এটা যদি পানির সাথে বিক্রিয়া করে, তোমার দেখো এইখানে যেটা উৎপন্ন করবে পানির সাথে দিলে, এটা সিলিসিক অ্যাসিড উৎপন্ন করলো। সিলিসিক অ্যাসিডের সংকেত কি, SiOH4 বা H4SiO4,
O4, এটা হচ্ছে তোমার সিলিসিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, কেউ আবার এটা ভাইবো না সিলিকন টেট্রা কি জানি সিলিকন টেট্রা অক্সাইড বা সরি সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড বা সিলিকন হাইড্রোক্সাইড, এটা মনে কইরা কেউ আবার এটা ক্ষার ভাইবো না, এটা কিন্তু আসলে একটা অ্যাসিড, সিলিসিক অ্যাসিড। ঠিক আছে, আর এইটা যেটা উৎপন্ন করবে এরা হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। এখন দেখো এই সিলিসিক অ্যাসিড বেশি শক্তিশালী না সালফিউরিক অ্যাসিড? অবভিয়াসলি এই সালফিউরিক অ্যাসিড বেশি শক্তিশালী। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখো। আর তোমরা একটা জিনিস জানো যে ধাতুর অক্সাইড ক্ষারীয় আর অধাতুর অক্সাইড কি অম্লীয়। এই বেরিলিয়াম অক্সাইড যেটা আছে এটার সাথে যদি তুমি পানি যোগ করো কি উৎপন্ন হবে বলো তো? এটার সাথে পানি যোগ করলে তোমার কি উৎপন্ন হবে? বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। আর লিথিয়াম যেটা আছে এই লিথিয়ামের সাথে পানি যোগ করো, লিথিয়াম আর এর সাথে পানি যোগ করলে কি উৎপন্ন হবে? লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এখন এই লিথিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এরা হচ্ছে কি? এরা হচ্ছে ক্ষার। তোমরা সবাই জানো যে ধাতুর অক্সাইড ক্ষারীয় আর অধাতুর অক্সাইড অম্লীয়। এখানে সালফার হচ্ছে অধাতু, ঠিক আছে, আর সিলিকন হচ্ছে অপধাতু। যেহেতু অপধাতু অর্থাৎ ধাতু আর অধাতুর মাঝামাঝি, তাই সিলিসিক অ্যাসিড উৎপন্ন করলেও সেটা দুর্বল। আর অধাতু কোনটা? অধাতু হচ্ছে সালফার। এই সালফার যখন তোমার উৎপন্ন করছে তখন এটা কি? শক্তিশালী, কারণ অধাতুর অক্সাইড গুলো অম্লীয় আর ধাতুর অক্সাইড কি? ক্ষারীয়। তার মানে বেরিলিয়াম অক্সাইড আর লিথিয়াম অক্সাইড যে উৎপন্ন করবে সেটা কেমন হবে? সেটা হচ্ছে তোমার ক্ষার উৎপন্ন করবে। এই জিনিসটুকুই মাথায় রাখো। তার মানে আনসার কোনটা? শক্তিশালী অ্যাসিড উৎপন্ন করবে সালফার ট্রাই অক্সাইড। আচ্ছা, কোন অক্সাইডটি ক্ষারধর্মী? লিথিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, OF2 বা অক্সিজেন ডাইফ্লোরাইড, কোনটা? কোন অক্সাইডটি ক্ষারধর্মী? এখানে বলছে কোন অক্সাইডটি ক্ষারধর্মী। মাথায় রাখবা গ্রুপ 1 এর মৌল যারা আছে তারা কি? তীব্র ক্ষারধর্মী। অর্থাৎ গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা, তার মানে এইটা কোনটা? এইটা হচ্ছে লিথিয়াম অক্সাইড, এটা ক্ষারধর্মী। তুমি এর সাথে দাও কার্বন ডাই অক্সাইড, কার্বন অপধাতু, এর সাথে পানি দিলে কি? তোমার কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। যদিও এটা দুর্বল, ওই যে সিলিসিক অ্যাসিড যেমন এটাও কিন্তু অনেকটাই তেমন, কি জানি তোমার কার্বনিক অ্যাসিড, এটা কিন্তু অনেকটা দুর্বল। এরপরে পানি যদি যোগ করো, এই যে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এখানে তোমার কি? মেটাফসফরিক অ্যাসিড বা অর্থোনাইট্রিক অ্যাসিড বা মেটানাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। আর OF2 যেটা আছে এইখানে মূলত অক্সিজেনের মানে এটা হচ্ছে অক্সিহ্যালাইড যৌগ। ঠিক আছে, অক্সিহ্যালাইড যৌগ, এটা তুমি মানে এটা মূলত তোমার অক্সাইড তুমি বলতে পারো না, অক্সাইড যৌগ না। মূলত অক্সিজেনের চাইতে ফ্লোরিনের তরিণাত্মকতা বেশি। এইখানে অক্সিজেন কাজ করছে কি হিসাবে জানো? এখানে অক্সিজেন হচ্ছে ক্যাটায়ন হিসেবে কাজ করছে, বা অক্সিজেন কি করছে? অক্সিজেন হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করছে এখানে। আর ফ্লোরিন অধিক ঋণাত্মক, তাই ফ্লোরিন কি করছে? ফ্লোরিন নেগেটিভ চার্জ হিসেবে কাজ করছে। অর্থাৎ এইখানে মাথায় রাখবা O2 প্লাস আর F2F মাইনাস এইরকম হয়েছে। তার মানে এইখানে তোমার মেইনলি যৌগটা কার উপর? অ্যানায়নের উপর ভিত্তি করে নামকরণ করি আমরা। অর্থাৎ এটার নাম কি? এটার নাম হচ্ছে অক্সোফ্লোরাইড যৌগ। ঠিক আছে, অক্সোফ্লোরাইড যৌগ, এইভাবে তুমি মাথায় রাখতে পারবা, বা অক্সো ডাইফ্লোরাইড, এই জিনিসটা মাথায় রাখো। তার মানে এইখানে যেটা আছে এটা তোমার অধাতুর অক্সাইড বলতে পারবা না, এটা হচ্ছে অধাতুর হ্যালাইড, এটা হচ্ছে অধাতুর হ্যালাইড, এটা অক্সাইড না, অধাতুর হ্যালাইড, অধাতুর হ্যালাইড। নর্মালি হ্যালোজেন গুলা ধাতুর সাথে বিক্রিয়া করে, বাট এটা হচ্ছে অধাতুর হ্যালাইড। আর লিথিয়াম অক্সাইড যেটা আছে এটা কি? এটা হচ্ছে ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড কি ধর্মী? ক্ষারধর্মী। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। এই জিনিসটুকু মাথায় রেখো। চলো, কোনটি উভধর্মী অক্সাইড নয়? জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, স্ট্যানাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড যেটা আছে এটা উভধর্মী নয়, কারণ এই তিনটা আমি যে দিলাম, কাল্লু মামা জানে তুমি গেলে আমি সোনা পাবো, ওইখানে কিন্তু লেখা আছে জিঙ্ক অক্সাইডও আছে, জানেতে আছে জিঙ্ক অক্সাইড, তুমি গেলে আমি সোনা পাবো, তাই না? সোনা পাবো আমি, তুমি গেলে আমি, বা তুমি গেলে সোনা পাবো আমি, আমিতে অ্যালুমিনিয়াম অক্সাইড আর আর্সেনিক অক্সাইড। আর কি? কাল্লু মামা জানে তুমি গেলে সোনা পাবো, কে পাবে? আমি, তাই না? এখন সোনা যেটা আছে ওইখানে স্ট্যানাস ডাই অক্সাইড লেখা আছে, তার মানে বা স্ট্যানিক অক্সাইড লেখা আছে, তার মানে এটা কোনটা হবে আনসার? কার্বন ডাই অক্সাইড। এটা উভধর্মী অক্সাইড না। কোনটি পলি অক্সাইড? পলি অক্সাইড MnO2 BaO2 অ্যালুমিনিয়াম অক্সাইড নাকি নাইট্রিক তোমার নাইট্রাস অক্সাইড, কোনটা? কোনটা হচ্ছে তোমার পলি অক্সাইড? কেউ বলতে পারবে এটা কোনটা হচ্ছে পলি অক্সাইড? পলি অক্সাইড এখানে মাথায় রাখতে হবে তোমার, পলি অক্সাইড যা আছে এই পলি অক্সাইডে তোমার, পলি অক্সাইড বলতে মূলত কি বুঝায় দেখো, MnO2 PbO2, ঠিক আছে, এই দুইটা হচ্ছে তোমার কি? পলি অক্সাইড।
পলি অক্সাইড কারা? এরা দুইজন। কিভাবে দেখো, ম্যাঙ্গানিজের জারণ মান নরমালি আমরা যদি জানি, ম্যাঙ্গানিজের জারণ মান কত? ম্যাঙ্গানিজ হচ্ছে 2+। এখন 2+ যদি হয় তার মানে সে কয়টা? 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন এইখানে দেখো ম্যাঙ্গানিজের সাথে অক্সিজেন কয়টা আছে? নরমালি যুক্ত হওয়ার কথা একটা অক্সিজেন। অক্সিজেন কত? 2- আমরা জানি। তার মানে যুক্ত হওয়ার কথা কত? Mn ও যুক্ত হওয়ার কথা, বা MnO বা ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা উৎপন্ন হওয়ার কথা, তাই না? ম্যাঙ্গানাস অক্সাইড। কিন্তু ম্যাঙ্গানিজের সাথে যখন তোমার অক্সিজেন অতিরিক্ত পরিমাণে থাকে, এইখানে অক্সিজেনের তোমার এইখানে যেটা আছে, এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? ম্যাঙ্গানিজ হচ্ছে 2+ বা +2, অক্সিজেন হচ্ছে -1 আকারে আছে। কত আকারে? -1 আকারে আছে। ঠিক তেমনি ভাবে যে এইখানেও তোমার প্লাম্বাম কত? +2। প্লাম্বাম হচ্ছে 2+, আর অক্সিজেন যেটা আছে -1 আকারে আছে। এই -1 আকারে থাকলে অক্সিজেনের পরিমাণ কত হবে? বেশি হবে। অক্সিজেনের জারণ মান নরমালি আমরা জানি কত? -2। বাট বিশেষ কিছু ক্ষেত্রে যদি অক্সিজেনের জারণ মান -1 হয়, তখন আমরা সেটাকে কি বলি? পলি অক্সাইড বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা তখন কি বলবো? পলি অক্সাইড বলে থাকি, অর্থাৎ MnO2। এই জিনিসটা মাথায় রেখো। তারপরে অক্সিজেনের কি আছে? সুপার অক্সাইড আছে, তারপর পার অক্সাইড আছে। এই যে এই যৌগগুলা যা আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনটা সাব অক্সাইড? Pb2O, MnO2, Al2O3 নাকি NO? এই যে দেখো সাব অক্সাইড, এইখানে তোমার প্লাম্বামের জারণ মান, এই যে প্লাম্বামের জারণ মান কত? সাব অক্সাইড দেখি এটা কে বলতে পারো? কোনটা আনসার? কোনটা? কোনটি সাব অক্সাইড? Pb2O। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে সাব অক্সাইড, তাই না ভাইয়ারা? কেন মনে হচ্ছে এটা সাব অক্সাইড? দেখো মাথায় রাখবা, যেখানে অক্সিজেনের পরিমাণ কি থাকবে? কম থাকবে। অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা হচ্ছে সুপার অক্সাইড। যেমন MnO2, এটা হচ্ছে সুপার অক্সাইড, সরি এটা হচ্ছে তোমার কি? পলি অক্সাইড। আরেকটা কোনটা? সাব অক্সাইড, যেখানে অক্সিজেনের পরিমাণ কত থাকবে? কম আছে। এখানে অক্সিজেনের পরিমাণ কম, তার মানে কত? এটা হচ্ছে তোমার সাব অক্সাইড। ঠিক আছে, অক্সিজেনের পরিমাণ কম। আর এইখানে কি আছে? অক্সিজেনের পরিমাণ বেশি আছে। অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে সুপার অক্সাইড। তাই এটা কি? এটা হচ্ছে সুপার অক্সাইড, সরি পলি অক্সাইড। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবা, পার অক্সাইড যেটা আছে, পার অক্সাইড অক্সিজেনের জারণ মান কত? -1। পার অক্সাইড অক্সিজেনের জারণ মান -1। পার অক্সাইড অক্সিজেনের জারণ মান -1। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে তোমার ই অক্সাইড, কি বলে এটা রে? সুপার অক্সাইড। একটা হচ্ছে পার অক্সাইড, আরেকটা সুপার অক্সাইড, জারণ মান কত? -1/2 অক্সিজেনের। এই যে এই জিনিসগুলো মাথায় রেখো। ঠিক আছে, সুপার অক্সাইড, পার অক্সাইড, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আর এটা হচ্ছে সাব অক্সাইড। PbO2 হচ্ছে সাব অক্সাইড। আচ্ছা, হ্যালোজেনের সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা কোনটি? +1, -1, +2, -2। হ্যালোজেন মৌলগুলা যে আছে তাদের সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা কোনটা? এটা পানির মতো প্রশ্ন, এটা পানির মতো সহজ একদম। হ্যালোজেনের সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা কোনটা? হ্যালোজেন মৌলসমূহ আছে যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের
কয়টা, একটা ইলেকট্রন গ্রহণ করে একটা করে নেগেটিভ চার্জ ধারণ করে, তার মানে কত, -1। এটা হচ্ছে এদের সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা, কার, এই হ্যালোজেনের। এটা মাথায় রাখো, ঠিক আছে। খাদ্য লবণে আয়োডিনের উৎস হিসেবে কোনটি মিশ্রিত করা হয়? পটাশিয়াম আয়োডাইড, আয়োডিন, ক্যালসিয়াম ক্লোরাইড, নাকি হচ্ছে তোমার পটাশিয়াম KiO3, ঠিক আছে। কোনটা মিশ্রিত করা হয়? নরমালি মাথায় রাখবা যে খাদ্য লবণে আয়োডিনের উৎস হিসেবে পটাশিয়াম আয়োডাইড বা তোমার কি সোডিয়াম আয়োডাইড যেটা আছে এটা মিক্সড করা হয়। কোনটা? এ নাম্বারটা, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কোনটি? দেখি এটা কে পারে। এই সোডিয়াম ক্লোরাইড, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করার চান্স আছে। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা যা আছে সোডিয়াম ক্লোরেট, ঠিক আছে। আর নিচেরটা যেটা সোডিয়াম পারক্লোরেট, সোডিয়াম ক্লোরেট। আর এটা যেটা আছে সোডিয়াম পারক্লোরেট। তোমাদের নামকরণের যে অজৈব যৌগগুলা যা আছে এদের নামকরণের যে একটা প্রক্রিয়া আছে, কিছু নিয়ম নীতি ফলো করা হয়, সেটা আমি তোমাদেরকে লিখে দিবনি। আমার একটু ব্যস্ততাটা আমার একটু কমুক, আমি এই জিনিসগুলো তোমাদের লিখে দিব, সমস্যা নাই। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে তোমার NaClO2, ঠিক আছে। এটা কোনটা? এটা হচ্ছে NaClO2, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর NaClO3 যেটা, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরেট। আর এই NaClO4 যেটা, এটা হচ্ছে সোডিয়াম পারক্লোরেট। আচ্ছা, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ এর সমন্বয়ে গঠিত অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর নাম কোনটি? ম্যাগনেসিয়াম অ্যালনিকো, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, নাকি ডুরালামিন, ঠিক আছে। তোমার মাথায় রাখতে হবে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ আর তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম, এই চারটা ধাতু যদি মিক্সড হয় তাহলে যে যৌগটা উৎপন্ন করে তার নাম হচ্ছে ডুরালামিন, ঠিক আছে। তার নাম কি? ডুরালামিন। আর কপার আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ যেটা, সেটাই কি থাকে? কপার আর অ্যালুমিনিয়াম, কপার আর অ্যালুমিনিয়াম মিলে উৎপন্ন করে কি? তোমার অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ উৎপন্ন করে, ঠিক আছে। যদি বলি ম্যাগনেসিয়া, এই ম্যাগনেসিয়ামে কি থাকে? ম্যাগনেসিয়া, এই ম্যাগনেসিয়াতে তোমার কি থাকে? অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও কি থাকে? ম্যাগনেসিয়াম, এই দুইটা মিলে উৎপন্ন করে তোমার কি? ম্যাগনেসিয়া নামে যে যৌগটা আছে, ঠিক আছে। এটা কি উৎপন্ন করে? ম্যাগনেসিয়া নামে যে যৌগটা আছে। আচ্ছা, কোনটি কপার ও টিনের ধাতুর সংকর? কোনটি কপার ও টিনের ধাতুর সংকর? দেখি এটা কেউ বলতে পারো কিনা। কোনটি কপার ও টিনের ধাতুর সংকর? এটা মাথায় রাখবা, কাঁসা, কাঁসা, তাতে হচ্ছে কপার, সাথে হচ্ছে স্ট্যানাস, অর্থাৎ এটা হচ্ছে টিন। স্ট্যানাস মানে হচ্ছে কি? তোমার টিন। তার মানে কপার আর টিনের ধাতুর সংকর কোনটা বলো তো? কাঁসা। কপার আর টিনের ধাতুর সংকর কোনটা? কাঁসা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলি, তোমার ব্রাশ বা পিতল, পিতল যেটা বলি, ব্রাশ বা পিতল, ঠিক আছে। পিতল, এটা মাথায় রাখবা কাজি দ্বারা, এই পিতল বা ব্রাশ, এটা মাথায় রাখবা কাজি দ্বারা, কাজি, কপার আর জিতে হচ্ছে জিঙ্ক, কপার আর জিঙ্ক, এটা হচ্ছে পিতল। পিতল নির্মাণ করে কোনটা দ্বারা? কপার আর জিঙ্ক দ্বারা, ঠিক আছে। কপার আর জিঙ্ক দ্বারা হচ্ছে পিতল নির্মাণ করি। আর জার্মান সিলভার আছে একটা, এই জার্মান সিলভার যেটা, এটা নির্ণয় করা হয় কপার, জিঙ্ক ও নিকেল দ্বারা। এই জার্মান সিলভার যেটা আছে, কপার, জিঙ্ক আর নিকেল, এই তিনটা দ্বারা। এই জিনিসগুলো জাস্ট একটু তোমরা পড়বা, এই জিনিসগুলো পড়লেই তোমাদের জন্য এনাফ, ঠিক আছে। তো এই অধ্যায়টা
আজকে তোমাদের উপস্থিতি খুবই হতাশ করছে, খুবই কম লাগলো। যাই হোক, আমিও হয়তো বা একটু অন্যদিকে একটু ছিল। আজকে এই পর্যন্তই থাকুক, সবার সাথে নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, বা নেক্সট হচ্ছে আগামী রবিবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকি। আমারও দোয়া রইল তোমাদের জন্য যেন তোমরাও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।